ওকে ভাইয়েরা পুরা, আমরা এটা গত ক্লাসে যে পার্টটুকু করছিলাম সেটা দেখতে পাচ্ছি। আজকে এটাকে আমরা সাজাবো, ফরমেশন সাজাবো। গত ক্লাসে আমরা কোনো ফরমেশন তেমন সাজাই টাজাই নেই, জাস্ট হেডারটা হচ্ছে করে চলে গেছিলাম। তো আজকে এটাকে ফরমেশনটাকে সুন্দর করে সাজাবো। সো এই হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইল। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ডট এসটিএমএলটা। আর কাজের জন্য আমাদের স্টাইল ডট সিএসএসটা ওপেন রাখলাম এইখানে। অবশ্যই তার সাথে মিডিয়া ডট সিএসএসটা ওপেন রাখতে হবে, মিডিয়া কুইরিটা খুব ভালো করে করতে হবে। এখানে নোটের ফাইলটা ওপেন রাখলাম, নোট দেখে দেখে বিভিন্ন জায়গায় যদি নোটের দরকার হয় নোট করব। সো আমার ফন্ট ফ্যামিলির এই এতটুকু নোট দরকার নাই, ফন্ট ফ্যামিলির হচ্ছে এই নোটটা থাকলেই হবে, এই নোটটা থাকলে হবে, আর কালারের হচ্ছে নোটটা থাকলেই হবে। আর আপনাদের মনে থাকার কথা, গত ক্লাসে আমরা সিএসএস ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করছিলাম, সিএসএস ভ্যারিয়েবল দেখছিলাম আমরা। ওকে, সো আমরা আজকে এটা লেআউটটা সাজায় ফেলবো, মানে একবারে স্টাইল বাই স্টাইল যা যা আছে ওইভাবে সাজায় ফেলবো। সবার প্রথমে একটু লোগোটা দেখি, লোগোটা কিছু করা লাগবে কিনা একটা একটা করে। দেখেন লোগোটার উইথ হচ্ছে 198 পিক্সেল উইথ। আমরা আমাদের লোগোটাকে একটু হচ্ছে দেখবো যে এটার হচ্ছে এটার উইথ বাই ডিফল্ট এমনি কত আসছে। বাই ডিফল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি লোগোটা 205 পিক্সেল আসছে, মানে এইখানে যতটুকু সাইজ আছে তার থেকে একটু বড় সাইজে আসছে অটোমেটিক্যালি, নো প্রবলেম, সমস্যা হবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু অবশ্যই অবশ্যই চেক করবেন, সেটা হলো এটা তো একটা একটা ফিগমা ফাইল, তাই না? এটা একটা আর্ট বোর্ড বলি আমরা, ফটোশপেও আর্ট বোর্ড পাওয়া যায়, ফিগমা ফাইলেও এটা একটা আর্ট বোর্ড। তো চেক করতে হবে এই যে যে আর্ট বোর্ডে আমরা কাজ করতেছি এই আর্ট বোর্ডের সাইজ কত। কারণ আমরা এখন বুটস্ট্র্যাপ দিয়ে যেহেতু কাজ করব, আমরা এখন যেহেতু হচ্ছে মিডিয়া কুইরি ব্যবহার করব, আমরা এখন যেহেতু হচ্ছে রেসপন্সিভনেস মেনটেন করব, আমাদের কাজের ভেতর যাতে কোনো কিছু কমতি না থাকে। তো আমরা এখানে রেসপন্সিভনেস মেনটেন করব, আর রেসপন্সিভনেসের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্স, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো স্ক্রিন অনুপাতে কন্টেন্টকে আপনাকে খাপ খাওয়াইতে হবে। সো আপনি এখানে দেখেন এই জায়গাটা ধরেন, এই যে জাস্ট যে কোনো একটা সেকশন ধরেন, সেকশন ধরলেই আপনি সেকশন ধরার পরে আপনি প্রপার্টিজে গেলে আপনাকে বলবে যে এই সেকশনটার উইথ হচ্ছে 1440 পিক্সেল। তো 1440 পিক্সেল মানে কি মনে আছেন আপনাদের? আপনারা যদি ভুলে যান তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদেরকে আবার একটু রিভিউ করাই। আমরা যদি গেট বুটস্ট্র্যাপে যাই, আমরা ব্রেক পয়েন্টের পার্টি আমরা শিখছিলাম যে আমাদের টোটাল হচ্ছে 6টা স্ক্রিন, মনে আছে? সবচেয়ে বড় এক্সট্রা এক্সট্রা লার্জ, যে এটা হচ্ছে 1400 থেকে একবারে বড়, সবচেয়ে বড় যত পর্যন্ত আরও বড় হইতে পারে সবচেয়ে বড়। এর এর থেকে ছোট যেটা এক্সট্রা লার্জ, ওর সাইজ কত? 1200 থেকে 1399। 1200 থেকে 1399, কারণ 1400-তে এক্সট্রা এক্সট্রা লার্জ, তাহলে 1200 থেকে 1399 পর্যন্ত এক্সট্রা লার্জ, মনে আছে না এগুলো? লার্জের স্ক্রিন সাইজ কত? 992 থেকে 1199। মিডিয়াম কত? 768 থেকে শুরু হয়ে 991। তো এরকম করে এই যে সাইজগুলো, এগুলো মাথায় রাখবেন। আপনি ডেভেলপার, আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, না হলে সমস্যা। তো আমরা আমাদের ইনডেন্টেশনটা নষ্ট হয়ে গেছে, আবার ইনডেন্টেশনটা আমি একটু ঠিক করে নিই। এডিট, লাইন, রি ইনডেন্ট, আর এখান থেকে ভিউ থেকে ইনডেন্টেশন হচ্ছে ট্যাব 2। ট্যাব 2, এইটাও হচ্ছে ট্যাব 2 করে দিব। আমি জানি না এটা কেন জানি অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, আজব একটা কাহিনি। ইনডেন্টেশনটা কমায় রাখলে ভালো লাগে। সো মিডিয়া কুইরিরও ইনডেন্টেশনটা কমায় দিই, ভিউ, ইনডেন্টেশন, 2টা ট্যাব দিয়ে রাখলাম। হ্যাঁ, 2টা ট্যাব করে রাখবেন ইনডেন্টেশন, বেশি দেওয়ার দরকার নেই। সো আমরা হেডার নিয়ে কাজ শুরু করছিলাম গত ক্লাসে। তো আমরা এখানে দেখতেছি লোগোটা যা আছে ওটা ঠিক আছে, লোগোতে কিছু করতে হবে না। আসেন মেনুর পার্টে কাজ করব। তো এই মেনুর পার্টে এই মেনুগুলোর স্টাইলগুলো আমাদের ঠিক করতে হবে। এই যে সম্পূর্ণ হেডারটা দেখেন, এই এতটুকু অংশ এটা সম্পূর্ণ হেডার। তো এই হেডারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ওই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করতে হবে। এই বাটনটার স্টাইলটা আমাদের ফিক্স করতে হবে। তো আমরা একবারে সিরিয়াল বাই আমরা এখানে হচ্ছে হেডার থেকে কাজ শুরু করব। এটা আমাদের কমন সিএসএস ছিল, কমন সিএসএস স্টার্ট লেখেন, স্টার্ট এন্ড এইভাবে এগুলো করেন। আর এই জায়গাতে এসে আমরা এবার হচ্ছে কমন সিএসএস এন্ড লিখব, এবং এরপরে এসে HEADER হেডার স্টার্ট, আর হচ্ছে তারপরে হেডার এন্ড করব। এইভাবে করে কোড কমিটিং করে করে আমরা যে কোনো কিছু শুরু শেষ মেনটেন করে করে কাজ করব। সো হেডার শুরু, হেডারের শেষ, এভাবে মেনটেন করে করে কাজ করব, হেডার স্টার্ট, হেডার এন্ড। ওকে, সো এই হেডারটাকে ধরতে হবে। তো হেডারটা একটা একটা জাস্ট হচ্ছে এলিমেন্ট ট্যাগ, যেটা একটা ওয়েবসাইটে একবারই বসে। তো এই কারণে সরাসরি এলিমেন্ট ট্যাগ দিয়েই আমি ওকে নিলাম, সিমেটিক মার্কআপটা ধরেই ওকে ধরলাম আমি। হেডারের পরে এখানে হচ্ছে এই যে সি ন্যাভ আছে, অনেক সময় আমাদের এই সি ন্যাভে কাজ হতে পারে, এর জন্য ওকে ধরলাম।
তারপরে এখানে আপনাদের মনে থাকার কথা লোগো নামে একটা কাস্টম ক্লাস ধরছিলাম, এই লোগো কাস্টম ক্লাসটা ধরলাম। তারপরে বাটনটা, এই যে বাটনটা এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে, অনেক সময় দরকার হয় অনেক সময় দরকার হয় না। আচ্ছা যদি প্রয়োজন হয় পরে পরে ধরে ফেলবো। সো এই যে মেনুটাকে তো ধরতে হবে অবশ্যই, মেনুটা ধরলাম। আমরা আগে কি করতাম দেখেন তো, ULLIA মেনুর সম্পূর্ণ অংশগুলো ধরে ধরে আমরা কাজ করতাম না? আমরা ফ্লোট লেফট ফ্লোট রাইট করে করে আমরা বিভিন্ন স্টাইলগুলো আমরা সাজাতাম না? এখন সেই বিষয়গুলো সাজানোর দরকার নাই। কেন? কারণ ন্যাভ আইটেমের থেকেই দেখবেন যে অনেক কিছু অনেক স্টাইল চলে আসছে বুটস্ট্র্যাপের। এই যে ন্যাভ আইটেম, ন্যাভ লিঙ্ক, এই যে ন্যাভ বার ন্যাভ, এগুলো থেকেই বুটস্ট্র্যাপের অনেক অনেক ক্লাস চলে আসছে। সো আগে আমরা কী করতাম, আমরা মেনুর ভিতরে ULLIA প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরে ধরে CSS করতে হতো। এখন প্রত্যেকটা ধরার দরকার নেই। এখন জাস্ট এই যে মেনু ULLIA সরাসরি হচ্ছে ULLIA কে ধরে ফেলেন, জাস্ট মেনু বারের উপরে খালি কাজ হবে ULLIA সরাসরি। আর আপনি যদি চান যে আমি একটা হোভার দিব, তাহলে ULLIA হোভার, হোভার হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। ওকে, এই মোটামুটি ধরে ফেললাম। দেখেন আগে কত কোড করতে হতো, এখন দেখেন অল্প কিছু জায়গায় হচ্ছে অল্প কিছু কোড করলেই কাজ হয়ে যাবে। আচ্ছা এখানে একটা সাইন ইন বাটন আছে, এটাকেও আমরা ফিনিশিং দিব পরে। তার আগে যতটুকু ধরলাম এটা একটু আমরা দেখে নেই। ওয়েবসাইটে এসে পেজটা একটু রিলোড দিই, তাহলে CSSগুলো এখানে লোড হয়ে যাবে। ওকে, এবার আমাদের স্টাইল করার পালা। এই হেডার থেকে একবারে কমন যে বিষয়গুলো যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আগে দিয়ে ফেলবেন। যেমন এই যে হেডারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এইটা লাগবে। তো এই হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে ক্লিক করলাম, এখানে কালারটা কপি হয়ে গেছে। এখানে হেডারে এসে ব্যাকগ্রাউন্ড কালারে কালারটা দিয়ে দিলাম। কেউ যদি মনে করেন ভাই আমি এই কালারটাকে আমি এই কমন কোডিংয়ের ভেতরে ফেলতে চাই, আপনি ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কালারটা না বেশি একটা জায়গায় ব্যবহার হয় নাই। আচ্ছা বেশি একটা জায়গা না, কোন কোন জায়গায় ব্যবহার হচ্ছে একটু দেখে নিই। এখানে হেডারে আর হচ্ছে ব্যানারে ব্যবহার হচ্ছে। ওকে, আমরা আসেনি, এটাকেও কপি করে সেভ করে ফেলি। এইখানে BGG নাম দিলাম, BGG দিয়ে বুঝাচ্ছি ব্যাকগ্রাউন্ড গ্রিন, এরকম টাইপের কিছু একটা। এই যে কালারটা বসাই দিলাম। আর এইবার এইখানে এসে ওটাকে আমরা ভ্যারিয়েবলের থ্রুতে কল করবো, var, ওইটার নাম হচ্ছে BGG, এরকম নাম দিলাম। কি আজব নাম তাই না, BGG। রিলোড দেন, দেখেন পেয়ে গেছে। কিন্তু সম্পূর্ণ অংশটা জুড়ে কালার পাই নাই। কিন্তু এইখানে যে কালারটা দেখতে পাচ্ছেন ভালো করে বুঝেন, এটা সম্পূর্ণ হেডারের ব্যাকগ্রাউন্ডে দিতে হবে আপনাকে। সম্পূর্ণ হেডারের ব্যাকগ্রাউন্ডে এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে পাবে। তো আমরা হেডারে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এটা সম্পূর্ণ হেডারের ব্যাকগ্রাউন্ডে পাইছে। কিন্তু হেডারের উপরে কিন্তু এইখানে একটা হচ্ছে কি নেওয়া হয়েছে, একটা ডিভ কন্টেইনার নিয়ে তার ভেতরে এই জায়গায় হচ্ছে একটা ন্যাভ নেওয়া। এই ন্যাভের ভেতরে, বুটস্ট্র্যাপের এই ন্যাভের ভেতরে একটা BG বডি টার্সিয়ারি নামে একটা ক্লাস দেওয়া। এই ক্লাসটা থেকে না একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার। এই যে দেখেন ওরাও CSS ভ্যারিয়েবল দিয়ে কাজ করছে। তো ওই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে এই ব্যাকগ্রাউন্ড কালার বসার কারণে আমরা পুরোটা দেখতে পাচ্ছি না আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড কালারটা। তখন কী করব, আমাদের অ্যাকচুয়ালি এই BG বডি টার্সিয়ারির এটার কোনো দরকারই নেই, আমরা এটাকে বাদ দিয়ে দেবো। তো BG বডি টার্সিয়ারি এটা বাদ দিয়ে দেন, এটা দরকার নেই। সেভ করেন, পেজে এসে রিলোড দেন, দেখেন চলে গেছে কিন্তু ওই যে পিছনেরটা। মানে এইখানে একটা আরেকটা, এটার উপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, সেই উপরের ব্যাকগ্রাউন্ড কালারটা ফেলে দিছি। সো পিছনে একবারে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা এখন দেখতে পাচ্ছি। ওকে, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে মেনু নিয়ে কাজ করবো আমরা, মেনু বার। তো মেনু বার নিয়ে কাজ করার আগে ভালো হয় আপনি আগে ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট করে দেখবেন যে কমন CSS থেকে কোন কোন বিষয়গুলো আসছে এখানে, সেগুলো আগে আমরা কি করব, অ্যাপ্লাই করব। তো আমি যদি এবার খেয়াল করি, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে ধরলাম, আমরা দেখব যে বাই ডিফল্ট কমন CSS থেকে কি কি আসলো এখানে। এই বিষয়গুলো দেখতে হবে আমাদের, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কমন CSSটা দেখতে হবে। কমন CSS দেখে আমরা বোঝার চেষ্টা করব বাই ডিফল্ট কী কী সে পাইছে, এবং তারপরে তার সাথে আমাদের অতিরিক্ত আর কী করতে হবে। সো অ্যাঙ্কর ট্যাগ ধরলাম। তো এখানে একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন এইটা আমাদের style.css, যে আমরা এখানে কিছু করি নাই এখনও। আমরা বডিতে কিছু কাজ করে রাখছিলাম কমন CSS-এর পার্টে, সেটা আমরা দেখব। দেখি কোথায় সেটা, একটু স্ক্রল করে নিচে আসেন। এখন একটু স্ক্রল করে বেশি নিচে যাইতে হবে, কারণ বুটস্ট্র্যাপ থেকে অনেক কিছু লোড হচ্ছে, সেই কারণে একটু নিচের দিকে বেশি যাইতে হচ্ছে। এই যে দেখেন চলে আসছি আমরা বডিতে। তো বাই ডিফল্ট বডি থেকে সে দেখেন ফন্ট ফ্যামিলি যেটা সেটা পাইছে, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট আর হচ্ছে কালার, এই তিনটা জিনিস কেটে দিছে এখানে। তার মানে বোঝাচ্ছে যে বডি থেকে এই তিনটা জিনিস ইনহেরিট করে নাই। ওকে, আমাদের কী কী দরকার অ্যাঙ্কর ট্যাগে সেটা একটু আমরা আগে দেখে আসি, যে আমাদের কী কী দরকার অ্যাঙ্কর ট্যাগে। আমরা যদি অ্যাঙ্কর ট্যাগ ধরি, এখানে দেখতে পারবো আমাদের ফন্ট। আমি একটু এখান থেকে এটা কপি করে আপনাদেরকে হচ্ছে অন্য একটা জায়গায় নিয়ে বসাই হচ্ছে একবারে দেখাই। আমি যে ক্লিক করলাম ওর উপরে, এটা কপি হয়ে গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্ট ফ্যামিলি পপিন্স বসানো, তাই না? ফন্ট ফ্যামিলি পপিন্স। তো এই যে ফন্ট ফ্যামিলি পপিন্স যে বলা আছে, এটা কিন্তু আমার বডি থেকেই পাইতেছে। তো আমার আলাদা করে ওকে ফন্ট ফ্যামিলি পপিন্স বলার দরকার নাই। দেখেন এক লাইন কোড কমলো। এরপর দেখেন আমার এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই মেনুটা, এর উপরে হচ্ছে ফন্ট ওয়েট 400 আছে, কিন্তু বডিতে আমরা 400 দিছিলাম, আমাদের দেখাচ্ছে যে এটা বডি থেকে পাই নাই। এটা না পাইছে, কিন্তু বডি থেকে পাই নাই কেন সেটা বলতেছি। বডি থেকে ইনহেরিট করে নাই, তার কারণ হচ্ছে ন্যাভ লিঙ্ক নামে বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে, বাই ডিফল্ট এইটার এগেনস্টেই ফন্ট সাইজ 16 পিক্সেল আর হচ্ছে ফন্ট ওয়েট 400 দেওয়া থাকে। আসেন আপনাদেরকে ন্যাভ লিঙ্ক ধরে একটু দেখাই আমি। একবার একটু স্ক্রল করে উপর দিকে চলে যান। এই যে দেখেন, এই যে ন্যাভ লিঙ্ক, এই যে মেনুটা, আমরা অনেক কাজ আমাদের কমাই দিছে বুটস্ট্র্যাপ, তার একটা প্রমাণ দেখেন। এই যে দেখেন এখানে ডিসপ্লে ব্লক লেখা, একটা বাই ডিফল্ট প্যাডিং দেওয়া, একটা ফন্ট সাইজ দেওয়া। এই যে ফন্ট সাইজের উপর যদি আপনি মাউসের কার্সর রাখেন না, এটা ধরে একটু আপনি দেখবেন যে বডি থেকে ইনহেরিট করছে দিন শেষে ওই 16 পিক্সেলই। ফন্ট ওয়েট যদি আপনি ধরেন, দেখবেন এখানে হচ্ছে ফন্ট ওয়েট আপনার ওই ইনহেরিট করছে 400। যদি বলেন যে না ভাইয়া বিশ্বাস হয়নি, আসেন আমি আপনাদেরকে বিশ্বাস করে দেখাই। এখানে আমি আলাদা করে এই জায়গায় লিখতেছি ফন্ট সাইজ 16 পিক্সেল। খেয়াল করেন আমি এখানে লিখলাম ফন্ট সাইজ 16 পিক্সেল। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি এই কোডটা যদি তুলে দিই, দেখেন এখানে অ্যাঙ্করটাকে কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। এই যে পরিবর্তন যে হচ্ছে না, এর মানে কি? এর মানে হচ্ছে বাই ডিফল্ট এইখানে ফন্ট সাইজ 16 পিক্সেলই করা। আবার আমি যদি আবার একটা বিষয় দেখাই আপনাদেরকে, ফন্ট ওয়েট 400, দেখেন আমি এখানে লিখলাম, তো এটাও আমি তুলে দিলাম, এখানে আমি লিখলাম আবার তুলে দিলাম, দেখেন এখানে কোনো কাজ হবে না, এইখানে কোনো পরিবর্তন হবে না। কেন হচ্ছে না? কারণ একটাই, যে বাই ডিফল্ট এই জায়গাতে, আর এইখানে কি জানি কলাপস আর ওপেন হয় একটু পর অটোমেটিক্যালি, বুঝলাম না আমি। একটু পর হচ্ছে ওপেন হয়, কলাপস হয়। সো যাই হোক, এখানে ফন্ট ওয়েটও বাই ডিফল্ট 400ই, এটা তুলে দেন, দেখেন কোনো পরিবর্তন হবে না। কিন্তু অন্য কোনো ভ্যালু লিখলে দেখবেন আবার ঠিকই পরিবর্তন হয়ে গেছে। তার মানে আলাদা করে ফন্ট সাইজ ফন্ট ওয়েট বলতে হবে না। বাকি কি থাকলো? লেটার স্পেসিং 0% আর লাইন হাইট হচ্ছে 100%। এই যে এখানে যে লেটার লাইন হাইট 100% আর লেটার স্পেসিং 0% দেখতেছেন, এই দুটো হচ্ছে ডিফল্ট, এই দুটো ডিফল্ট। যদি এই জায়গাতে দেখেন অন্য কোনো ভ্যালু বসানো, লেটার স্পেসিং অন্য কোনো ভ্যালু দেওয়া, লাইন হাইট অন্য কোনো ভ্যালু দেওয়া, তখন হচ্ছে এই দুইটা নিয়ে কাজ করবেন, আদারওয়াইজ এই দুইটা নিয়ে কাজ করতে হবে না। তার মানে দেখেন আমার এই দুইটা পার্টও আমাকে ব্যবহার করতে হইল না। দেখছেন কত কিছু যে কমে গেল আমার কোড। এবার কথা হচ্ছে তাহলে বসাবোটা কি? এখানে দেখেন আমাদের আরও দুই একটা বিষয় যেগুলো হচ্ছে লাগবে, তার ভেতরে একটা বিষয় হচ্ছে কালার। আমরা যদি দেখি বডিতে, কালারটাও সে ইনহেরিট করে নাই, কালারটা ইনহেরিট করে নাই, আমরা কালারটা হচ্ছে বলে দিব আলাদা করে। সো এই কালারটা ধরে আমরা কাজ করবো হচ্ছে মেনু ইউএলএলআই এতে, আমরা কাজ করবো হচ্ছে বর্তমানে এই ইউএলএলআই এ এই অংশটাতে। সো এইখানে এসে ওকে কালারটা বলে দিব। এই কালারটা না ওরা পাইছে, বাট পাইছে হচ্ছে অন্য একটা সিস্টেমে, কালারটাও ইনহেরিট করে, বাট আমি কোনো রকমের কোনো মানে সংশয় রাখতে চাচ্ছি না, এর জন্য আমি কালার আলাদা করে বলে দিলাম। ধরেন এখানে হচ্ছে কালার পাই নাই, ওকে আলাদা করে বলে দিলাম। সো আলাদা করে যে বলে দিছি, এবার একটু উপরের দিকে আসেন, আমরা যে কোডটা করলাম, এই যে এখানে কালার, এই যে কালারটা, ওকে কালারটা ইমপ্লিমেন্ট হয়েছে। আচ্ছা এরপরে আর কি বাকি আছে আমরা যদি একটু দেখি, এই একটা আইটেম থেকে আরেকটা আইটেমের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, এই যে দুইটা আইটেমের মাঝখানে গ্যাপ আছে, কিন্তু দুইটা আইটেমের মাঝখানে গ্যাপ। তো এই গ্যাপগুলোকে আমাদের কী করতে হবে? মেনটেন করতে হবে। একটা দুইটা তিনটা চারটা আইটেম, তো চারটা আইটেমের মাঝখানে হচ্ছে আমাদের যে গ্যাপটা, এই গ্যাপগুলো আমরা ঠিক করবো এখন। ওরা এই জায়গাতে একটা উল্টাপাল্টা কাজ করছে, ওরা এক একটা জায়গায় এক এক গ্যাপ দিছে। যেমন আমি গ্যাপ কীভাবে পরিমাপ করবেন সেটা দেখাই। আগে আমরা যেটা করতাম, আমরা রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে ফটোশপে করতাম, বাট এখন এত কষ্ট করা লাগে না। আপনি এই আইটেমটা ধরবেন, ধরার পরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে পাশের আইটেমের উপরে মাউসের কার্সর রাখবেন, ও আপনাকে বলে দিবে যে এই আইটেম থেকে এইটার দূরত্ব কত। দেখেন এখানে বলতেছে 48, আবার এইখান থেকে এইটার দূরত্ব বলতেছে 25, আবার এটা থেকে এটা দূরত্ব বলতেছে 37, মানে এক একটা এক এক রকম উল্টাপাল্টা। এখন আমরা তাহলে করবো কি? আমরা একটা কাজ করি, আমরা প্রথমটা দেখি, প্রথমটার পরেরটা 48 দেওয়া আছে তো, আচ্ছা এটাকে হচ্ছে আপনারা 40 ধরে, 40। তো 40 যদি হয়, দুইটা আইটেমের মাঝখানে 40 পিক্সেল যদি ফাঁকা থাকে, তাহলে একজন কতটুকু পাবে? একজন অর্ধেক পাবে না? মানে ওকে ধরে অর্ধেক, আর বাকি অর্ধেক আরেকজন, মানে একজনকে ধরে আপনি অর্ধেক হচ্ছে একটা জায়গা দেন, মানে 20 পিক্সেলের মতন একটা প্যাডিং দিব আমরা। তো আমি এখানে এই ইউএলএলআই এতে আসলাম, এইখানে এসে PADDING প্যাডিং
টপ বটমে 0 আর লেফট রাইটে হচ্ছে আমি ওকে বলে দিচ্ছি যে তুমি 20 পিক্সেলের একটা প্যাডিং নিবা। কিন্তু কিন্তু এখানে একটা একটা সমস্যা হবে। দেখেন এই প্যাডিংটা সে পায় নাই, আমি ডিসি প্যাডিং পায় নাই, প্যাডিংটা পায় নাই, এখানে কোড কাটেও নাই, কিন্তু তারপরও প্যাডিং পায় নাই। কী হয়েছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। বুটস্ট্র্যাপে অ্যাঙ্কর ট্যাগের উপরে যদি আপনি কোনো প্যাডিং দেন, সেই প্যাডিংটা মেনুর এই অ্যাঙ্কর ট্যাগের উপরে, মেনুতে অ্যাঙ্কর ট্যাগের উপরে যদি আপনি কোনো প্যাডিং দেন, এই প্যাডিংটা ও পাইতে দেয় না, ও পাইতে দেয় না। তো এখন কী করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জোর করে এটা পাওয়াইতে হবে। জোর করে কীভাবে পাওয়াবো? আপনাদের মনে থাকার কথা, এই ইম্পর্ট্যান্ট নামে একটা কমান্ড আপনি বুটস্ট্র্যাপে বেশ কয়েক জায়গায় বারবার দেখছেন। আপনারা দেখছেন বুটস্ট্র্যাপ তার কোডগুলোতে এই ইম্পর্ট্যান্ট এই কমান্ড লিখে রাখে। তো এই ইম্পর্ট্যান্টের কাজ কি? ধরেন অন্য কোনো জায়গায় একটা সিএসএস আছে, সেটাকে বাদ দিয়ে সেটাকে ওভাররাইট করে আপনি চাচ্ছেন আপনার সিএসএসটাই যাতে হচ্ছে এখানে কি হয়, চলে আসে, প্রায়োরিটি পায়, এক্সিকিউট যাতে হয়। তাহলে আপনি কী করবেন? ইম্পর্ট্যান্ট কথাটা লিখে দেবেন। এখানে যেটা হয়েছে, ন্যাভ লিঙ্কের থেকে ওরা একটা প্যাডিং এখানে পাওয়াচ্ছিল, একটা বাই ডিফল্ট একটা প্যাডিং ইনহেরিট করাচ্ছিল। তো ওই প্যাডিংটাকে বাদ দিয়ে আমরা আমাদের প্যাডিংটাকে এখানে দেওয়াবো। তো আমরা দিছিলাম, কাজ করে নাই, সো এর জন্য আমরা পাশে ইম্পর্ট্যান্ট কমান্ডটাও লিখে দিলাম। এখন দেখেন, এখন আমাদেরটা হচ্ছে কী করতেছে, কাজ করতেছে, এই যে আমাদের প্যাডিংটা পাইছে। সো এইটা নিয়ে এসে আমরা এখানে কী করবো, বসায় দিব, অথবা ইম্পর্ট্যান্ট কমান্ডটাই জাস্ট হচ্ছে আমরা বসায় দিব, বাস, তাহলেই হয়ে যাবে। এই তো মোটামুটি এইটা অনেকটা ডান। সো এরপরে এখানে একটা হোভার দিলে ভালো হইতো, ওরা কোনো হোভার দেয় নাই, আমরা একটা হোভার দিব অতিরিক্ত। তো এখন হোভার যে দিবেন, আপনি এই ওয়েবসাইট ভিজিট করে রিসার্চ করে আপনি একটা কালার কম্বিনেশন সাজানোর চেষ্টা করবেন যে এখানে কোন কালারটা দিলে ভালো হয় হোভারে। তো এই যে অরেঞ্জ কালারটা আমি বলছিলাম আপনাদের প্রজেক্টের শুরুতেই, আমি এই 3টা কালার দিয়ে কাজ করব, এই গ্রিন কালার, এই ব্ল্যাক কালার, আর হচ্ছে এই অরেঞ্জ কালার। এই অরেঞ্জটাকে আমি হোভারে ব্যবহার করব। তো এই কারণে আমি দেখেন হোভারে, এই হোভারে পার্টে চলে আসলাম, এখানে এসে আমি COLR কালার দিয়ে ভ্যারিয়েবল দিয়ে আমি ডিক্লেয়ার করে দিব কালারটা আমি কোনটা চাচ্ছি। আমি কালার চাচ্ছি হচ্ছে এই যে রেড, এটার নাম রেড দিছিলাম, অ্যাকচুয়ালি অরেঞ্জ আর কি, যাই হোক রেড দিছি, রেড কালারটাই হচ্ছে এখানে বসাইলাম নামটা। সাইটে আসেন, রিলোড দেন, পাচ্ছে? হ্যাঁ, এই যে পাইছে। হোভারে কী হয়েছে, এই যে রেড কালারটা দিছি, সেই কালারটা পাইছে। তো এই জায়গাতে এই কালারটা পাইছে, খুব ভালো কথা। কিন্তু এই যে অ্যানিমেশন, এখানে যে একটা হচ্ছে অ্যানিমেশন হচ্ছে, একটা ট্রানজিশন যে হচ্ছে, এইটা তো আমরা দেই নেই, এটা আসছে কই থেকে? দেখেন ন্যাভ লিঙ্কে যদি আপনারা যান, আপনারা দেখবেন একটা বাই ডিফল্ট ট্রানজিশনও এখানে হচ্ছে দেওয়া আছে। ওকে, এখন আপনার যদি এই ট্রানজিশন পছন্দ না হয়, তাহলে আপনি আপনার মতন করে একটা ট্রানজিশন অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটে। এটা আপনি আপনার মতন করে অ্যাড করবেন। তো এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি এখানে কি অ্যাড করবেন। সো আমার মোটামুটি এই অংশটুকু ডান। আপনারা কি দেখতেছেন মনোযোগ দিয়ে? আল্লাহ গো, কেমনে এত দেরি করলেন রে ভাই। ওকে, তাহলে এই পার্টটা মোটামুটি ডান। এখন আমরা হচ্ছে সাইন ইনের কাজটা করব। এই যে সাইন ইন, তো সাইন ইনটা এটা একটা লিঙ্ক টাইপের কিছু একটা। এই জায়গাতে কি করতে পারেন আপনারা, সাইন ইনের এই পার্টটাতে গেট বুটস্ট্র্যাপে চলে যাই আমরা দেখতে পারবো এখানে মোডাল আছে, অফ ক্যানভাস আছে, ড্রপ ডাউন আছে, যে কোনো একটা ফরমেশন, যে কোনো একটা সিস্টেম ব্যবহার করে আপনারা এখানে কাজ করতে পারবেন। কী ব্যাপার, আমার নেট স্লো হয়ে গেল নাকি? ডকুমেন্টেশনে যদি যাই, আমি একটু বলে দিই আপনাদেরকে, এই পার্টটা আপনারা করবেন। আপনারা এইখানে চাইলে এই সাইন ইন বাটনে ক্লিক করায় পপআপসের মাধ্যমে হবে না, এটার কনসেপ্ট আলাদা। ড্রপ ডাউনের মাধ্যমে সম্ভব। ড্রপ ডাউনের মাধ্যমে, এই যে ক্লিক করানোর মাধ্যমে আপনারা চাইলে ড্রপ ডাউনের মাধ্যমে এখানে একটা সার্চের ফর্ম, মানে সার্চ ফর্ম না, একটা লগ ইন ফর্ম দিতে পারেন।
অথবা চাইলে কেউ মোডালও ব্যবহার করতে পারেন। এই যে ধরেন এই যে বাটনটা ক্লিক করলো, একটা ফর্ম চলে আসলো। অথবা চাইলে কেউ অফ ক্যানভাসও ব্যবহার করতে পারেন। যখনই ক্লিক হবে একটা সাইড বার টাইপের কিছু একটা চলে আসবে, এখানে হচ্ছে একটা ফর্ম আসবে, ফর্মে ক্লিক করে ইউজার সাইন ইন করবে। অথবা এমনও হইতে পারে এই সাইন ইনে ক্লিক করলে আলাদা একটা পেজে পাঠিয়ে দিবেন সাইন ইন ডট এইচটিএমএল নাম দিয়ে, ওই পেজে যে হচ্ছে ইউজার কী করবে, লগ ইন করবে। আমি জাস্ট এই সাইন ইন বাটনের স্টাইলটা রেডি করে দিব, আর কিছু না। তো সাইন ইনটা যেহেতু একটা 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 কী বলে ট্রিগারিং পয়েন্ট হিসাবে কাজ করবে, মানে এখান থেকে হচ্ছে কোনো একটা জায়গায় যেহেতু যাওয়া হবে, তো এই কারণে আমি দেখেন এই সাইন ইনটাকে আমি বাটন দিয়ে নেই, আমি নিছি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। তো এখানে সাইন ইন কথাটা লেখা আছে, তো এখানে আমরা একটা ক্লাস কল করব, ক্লাস কল করে এটা স্টাইলগুলো মেনটেন করব। তো সাইন ইনের এই অ্যাঙ্কর ট্যাগটাকেই আমার একটা বাটনের মতন একটা ফরমেশন দিতে হবে। তো আপনারা বুটস্ট্র্যাপ যেহেতু করছেন, আপনারা জানেন বুটস্ট্র্যাপের একটা বাটন কম্পোনেন্টস আছে, আর বুটস্ট্র্যাপের হচ্ছে বাটন কম্পোনেন্টসের ভিতরে বিটিএন নামে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, সেই ইম্পর্টেন্ট ক্লাসটা এখানে দিলাম। সো এইটা দেওয়ার ফলেই যেটা হবে, মোটামুটি বেশ কিছু স্টাইল এখানে চলে আসবে, অনেক কিছু স্টাইল অলরেডি চলে আসে। আমরা যদি হচ্ছে এই বিটিএনটাকে ধরি, এই যে বিটিএন ক্লাসটাকে ধরি, দেখবেন এই যে বিটিএন ক্লাস থেকে অনেক কাজও আমাদের জন্য করে দিয়েছে অলরেডি। সো এখন এই বাটনটাকে আমাদের কিন্তু একটু কাস্টম বানাইতে হবে। এই বাটনের ফরমেশনটা একটু বোঝাই, বাটনটা কীভাবে বানাবো। আপনারা যদি বাটনটাকে ধরেন, এই বাটনটা আর এই বাটনটা দেখবেন হুবহু সেম, এবং অন্যান্য বাটনগুলোও দেখবেন হুবহু সেম। তবে হ্যাঁ, কিছুটা হচ্ছে বাটনের ভেতরে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা কি, এই বাটনের সাইজটা হাইট উইথ একটু ছোট, এইটার হচ্ছে হাইট উইথ কাইন্ড অফ একটু বড়। তো এই যে বাটনটা যখন আমরা বানাবো, বাটনটা এমনভাবে বানাবো, বাটনটার কমন যাবতীয় যত স্টাইল আছে সেগুলোকে আমরা একটা ক্লাস দিয়ে মেনটেন করব, সেই কমন ক্লাসটাই প্রত্যেকটা বাটনে কল করব। তাহলে কী হবে, কমন স্টাইল চলে আসবে। আর এই বাটনের ভেতরে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা আলাদা আরেকটা ক্লাস দিয়ে মেনটেন করব। এইটা হচ্ছে কী হবে, তাহলে আমাদের সিএসএসটাকে বা এসটিএমএল পার্টটাকে আমরা বেশি রিউজেবল করতে পারবো। তো এখানে বিটিএন নিলাম, বিটিএন নিয়ে সিএম নাম দিলাম। এই বিটিএন সিএম মানে হচ্ছে বিটিএন কমন, আর আরেকটা বিটিএন নিচ্ছি হচ্ছে বিটিএন SIGN, বিটিএন সাইন। মানে এই বিটিএন সিএম দিয়ে একটা কমন ক্লাস বানাচ্ছি যার এগেনস্টে কমন সব স্টাইলগুলো থাকবে, আর এই বিটিএন সাইন দিয়ে একটা কাস্টম একটা ক্লাস তৈরি করলাম। এগুলো কিন্তু দুইটাই কিন্তু কাস্টম ক্লাস, বাট এইটা একটু কিছুটা কমন ক্লাস আর এটা একদমই কাস্টম ক্লাস। তো আমার এই বাটনগুলো ধরতে হবে। তো ধরার জন্য আমি এখানে হচ্ছে BTN_CM মানে কমনটাকে ধরলাম, আর তার সাথে হচ্ছে আমার ধরতে হবে .BTN_SIGN, বিটিএন সাইন। তো এখন আমরা বাটনের কমন স্টাইলগুলোকে ধরবো। আচ্ছা, বাটনের কমন স্টাইলগুলোকে ধরার আগে আমার মনে হয় আপনাদেরকে একটু বাটনের ফ্লেক্সের সাথে পরিচয় করানো উচিত। এই বাটনটাকে আমরা, এই যে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটাকে বা এই টাইপের স্টাইলগুলোকে দুইটা সিস্টেমে মেনটেন করা যায়। আপনি চাইলে ফ্লেক্স দিয়েও ওকে মেনটেন করতে পারেন, আবার আপনি যদি বলেন যে না আমি ফ্লেক্স দিয়ে মেনটেন করব না, আমি শুধু প্যাডিং দিয়ে মেনটেন করব, সেটাও করা যায়। আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। সো এই বাটনটা ধরলাম, দেখেন এটার উইথ 104 পিক্সেল আর হাইট হচ্ছে 43 পিক্সেল। এই বাটনটাকে ধরা পরেই প্রপার্টিজের পার্টে আপনি দেখতে পারবেন এগুলো। তো উইথ 104 আর হচ্ছে হাইট কত, 43। তো এই যে উইথ আর হাইট, আমরা চাইলে আমরা যদি ফ্লেক্স ব্যবহার করি তাহলে উইথ হাইট দিয়ে আমরা এটাকে ফিক্স করব। আসেন আমি আপনাদেরকে এই জায়গাটায় কাজটা করে দেখাই। এই বাটনটা ধরে এই যে এলিমেন্ট ডট স্টাইল, এইখানে হচ্ছে আমি ধরতেছি WIDTH উইথ 145 ধরেন, 145 পিক্সেল, আর হাইট হচ্ছে ধরেন কত জানি দেখলাম 40 পিক্সেল তো মনে হয়, হাইট হচ্ছে 43 থাকলে আমরা এটাকে 45 করে দিই। আসেন একটু বাড়ায় 45 করেন, 45 পিক্সেল। আর ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। আরে কি হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, যে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ধরে ফেললাম। এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি CSS কমন ভ্যারিয়েবলের ভিতরে হচ্ছে আমি এই ভ্যারিয়েবলগুলোর ভিতরে মেনটেন করে রাখছিলাম, বাট সেইটা এখন না, আপাতত এখান থেকে আগে যা আছে সেটা একটু দেখে নেন। সো ব্যাকগ্রাউন্ড কালার BSCKGROUND, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা বসায় দেন। দেখেন এই হচ্ছে বর্তমান বাটনটা, এইভাবে আসছে, দেখতে মোটেও সুন্দর লাগতেছে না। আপনি চাইলে এটাকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে ফিক্স করতে পারেন। সো ডিসপ্লে ফ্লেক্স বলেন। সো ডিসপ্লে ফ্লেক্স যখনই বলবেন দেখবেন এই কন্টেন্টটাই, টেক্সটটা একবারে হচ্ছে টপ বরাবর বসে যাবে। টপ কোথায়, একবারে হচ্ছে টপ লেফটে। তো আপনি যদি চান যে এই আইটেমটাকে টপ থেকে
বটম বা টপ থেকে হচ্ছে আপনি যদি এটাকে সেন্টারে, মানে টপ সেন্টার বটম, এইভাবে যদি আপনি এটাকে সেন্টারে আনতে চান, আপনি লিখবেন ALIGN, অ্যালাইন আইটেম সেন্টার। তো অ্যালাইন আইটেম সেন্টার কী করে? একটা আইটেমকে টপ থেকে বটমে সেন্টারে ধরে নিয়ে আসে। এই যে দেখেন, এইটা এখন বর্তমানে টপ টু বটমে হচ্ছে সেন্টার বরাবর আছে। আমি যদি মাউসের কার্সর রাখি, টপ টু বটমে অ্যালাইনমেন্টের সেন্টারে রয়েছে। আর আমি এবার চাচ্ছি ওকে লেফট থেকে রাইট থেকে হচ্ছে মাঝখানে আনবো, তাহলে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এবার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কী করতেছে দেখেন, লেফট রাইট থেকে ওকে হচ্ছে মাঝখানে আনতেছে, সেন্টারে আনতেছে। সো আপনারা চাইলে এই বাটনটাকে এইভাবে স্টাইলটা মেনটেন করতে পারেন। তবে এই যে এখানে দেখেন এটা মেনটেন করছি না, অনেকগুলো কোড হয়ে গেছে, অনেক অতিরিক্ত। বাট এটাকে এতগুলো না লিখে আরও অল্প করে মেনটেন করা যায়। এখানে দেখেন, যেহেতু আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপের BTN নামে একটা কম্পোনেন্টসের ক্লাস আছে, সো ওইটা থেকে ভালো একটা সাপোর্ট আমরা এমনিতেই পাবো। তো আমি দেখেন এখানে কি করতেছি, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ওকে দিলাম। আর তার সাথে এই বাটনটার সাইজ দেখবো, জোর সাইজ কত। এই বাটনটা ধরেন, দেখেন এখানে প্যাডিংয়ের পার্টে এসে বলতেছে টপে 12, তো টপ বটমে 12 পিক্সেল আর লেফট রাইটে 28 পিক্সেল। সো আমি সিম্পলভাবে এখানে জাস্ট প্যাডিং টপ বটমে 12 পিক্সেল আর লেফট রাইটে হচ্ছে 28 পিক্সেল, এটা দিয়ে দেন। দেখেন আপনার বাটনটা, মানে একটু আগে যা যা করছেন এত কাহিনী না করে রে ভাই, এত কাহিনী এখানে হচ্ছে না করে সিম্পল এই দুইটা লাইন দিয়েই না কাজ হয়ে যায়। সো অত কাহিনী করব না, আমি আপনাদেরকে ফ্লেক্সের একটা বিষয় শেখানোর জন্য হচ্ছে এই সিস্টেমটা অবলম্বন করছিলাম। এখন আমরা হচ্ছে আমাদের কমন CSS বা আমরা যেইটাতে অল্প করে বেশি আউটপুট জেনারেট করা যায়, যে ফর্মুলা, সেইটাতে আমরা কাজ করি। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার সমস্ত বাটনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু হচ্ছে গ্রিন কালারটা হবে, যে কালারটাকে আমরা অলরেডি ধরে নিয়ে আসছিলাম। আমাদের ওটার নাম কী ছিল, গ্রিন ছিল, হ্যাঁ গ্রিন। সো ওই CSS ভ্যারিয়েবল থেকে ওকে কল করলাম, একটা পার্ট হয়ে গেল। আর আরেকটা বিষয় হলো, এই যে বাটনের যে সাইজটা, এটা কিন্তু প্রত্যেকটা বাটনের সাইজ একই রকম না, ডিফারেন্ট বাটনের ডিফারেন্ট সাইজ। তো আমরা তো বাটনগুলোর সাইজ একরকম হবে না, এটার জন্য তো আমরা একটু আগেই মনে রেডি করলাম যে আলাদা আরেকটা কাস্টম ক্লাস বানাবো, যেখানে কী হবে যে বাটনের ডিফারেন্ট হচ্ছে সাইজগুলো আমরা আলাদা করে ডিফারেন্ট করে দেবো। মানে কমন যাবতীয় যত কিছু থাকবে বাটনের সব এখানে আসবে। আর বাটনগুলোর যখন প্রত্যেকটা বাটন তৈরি করবো, প্রত্যেকটা বাটনের এগেনস্টে আর একটা নতুন ক্লাসও থাকবে, যার এগেনস্টে তার সাইজটা মেনটেন করবো। এবার আরও আসেন, কমন বেশ কিছু পার্ট আছে আরও, যেমন এই বাটনের ভেতরে এখানে একটা রেডিয়াস আছে 33 পিক্সেল, এবং এটা সব বাটনেই আছে। আপনি দেখেন এই বাটনটা ধরেন, এটাতেও দেখবেন হচ্ছে 33 পিক্সেল বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াস আমরা হচ্ছে পাইছি এখানে 33 পিক্সেল, বসায় দেন, সেভ, রিলোড। দেখেন আমাদের বাটনটা অনেকটা হয়ে গেছে। এখন বাটনের ভিতরে হচ্ছে ওই সাইন ইনের স্টাইলটা নিয়ে কাজ করতে হবে। এইখানে রোবোটো 416 এগুলো ব্যবহার করা হয়েছে। আমরা একটু দেখবো বাই ডিফল্ট বডি থেকে কি পায়। সাধারণত বাটন বডি থেকে কিছু ইনহেরিট করতে দেয় না। সো যদি পায় ভালো, যদি না পায় যা পাবে না বা যা লাগবে সব আমরা আলাদা করে ডিক্লেয়ার করে দিব। আমরা একটু বডিতে চেক করে আসি, দেখেন বডি থেকে হচ্ছে ইনহেরিট করতে দিচ্ছে না। সো যা যা লাগবে সেগুলো আমরা বলে দিব এখন ওকে আলাদা করে। একটু দেখে আসি, আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে বাটনের CM এর পার্টে আপাতত এটা বসাইলাম। ওকে, আপনাদের আগেই বলছিলাম লাইন হাইট, লেটার স্পেসিং, এই দুইটা যদি 100 আর হচ্ছে 0 থাকে, এই দুটো বসানোর কোনো দরকার নাই। বাকি থাকলে হচ্ছে আমার এই কয়েকটা পার্ট। সো ফন্ট ফ্যামিলি রোবটও তো আমরা এইভাবে বসাবো না, ওইটা আমরা হচ্ছে ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করে আসছি, ওটার নাম হচ্ছে আমরা দিছি রোব। তো ওই রোবটাকে কল করবো, ফন্ট ফ্যামিলি চলে আসলো। এটা ডিফারেন্ট, আলাদা করে লিখতে হইলো। এবার ফন্ট ওয়েট আর ফন্ট সাইজের বিষয়টা একটু আসেন, খেয়াল করেন। এই দুটাও লিখতে হবে না কেন, আপনি এই যে BTN ক্লাসটা ব্যবহার করছেন না, BTN ক্লাস থেকেই ও বাই ডিফল্ট ওরা এখানে এই জিনিসটা পায়। এই যে ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল পাবে, এই যে দেখেন 1 REM 16 পিক্সেল। এটা কাটা কেন, কারণ এই যে আপনি আলাদা করে লিখছেন দেখে এখানে হচ্ছে কাটা দিছে এটা। সো আমার পরামর্শ, আপনাদের এই দুইটা প্রপার্টিও লিখতে হবে না, মানে এই দুইটা হচ্ছে বিষয় অ্যাড করতে হবে না। কেন, কারণ এই BTN নামে যে হচ্ছে বুটস্ট্র্যাপের যে ক্লাসটা, ডিফল্ট ক্লাসটা, এটার থেকেই পেয়ে যাবো আমরা। এই যে দেখেন পাইছি, এই যে 1 REM মানে 16 পিক্সেল, এই যে ফন্ট ওয়েট হচ্ছে দেখেন 400। সো যেহেতু আপনি এটা এমনিতেই পাচ্ছেন, আপনি কেন দুইটা লাইন কোড অতিরিক্ত লিখবেন? তার মানে দেখেন আমার এখানে কী লিখতে হইলো, জাস্ট ফন্ট ফ্যামিলি লিখতে হইলো। আমার লাইন কিন্তু অনেক কমে যাচ্ছে। আচ্ছা, আরও কিছু স্টাইল আছে, যেমন এখানে একটা কালার আছে, সো কালারটা আলাদা করে বলতে হবে। আমরা কালার হোয়াইট নামে এখানে কোনো কিছু ডিক্লেয়ার করি নাই, আসেন কালার হোয়াইটটাও ডিক্লেয়ার করে দিই, WHI। আচ্ছা, WHI না দিয়ে আমি এটাকে FFF দিলাম, এভাবে ডিক্লেয়ার করলাম।
সো হ্যাশ না দিয়ে এখানে হচ্ছে লিখতে পারেন হোয়াইট, পুরোপুরি হচ্ছে কালার নেম লিখে দিতে পারেন, অথবা হচ্ছে যদি হেক্সাডেসিমাল কালার কোড দেন, হোয়াইট কালারের হেক্সাডেসিমাল কালার হচ্ছে 6টা এফ অথবা 3টা এফ। সো এখানে আমার টেক্সটের কালার বসাইতে হবে, COLOR কালার, ভারের ভিতরে হচ্ছে FFF, এই কালারটা এটা দিয়ে দিলাম। সাইটে আসেন, রিলোড দেন, এটা দেখেন হয়ে গেছে, কিন্তু হোভারটা হয় নাই। তো হোভারটা দিতে হবে। হোভারটা দেওয়ার জন্য আমরা এখন হোভারের পার্টে কাজ করব। তো একটু নিচের দিকে আসেন, এই BTN CMটাকে ধরে এটাকে কপি পেস্ট করেন, করে এই জায়গায় আমরা HOVER হোভার, এই জায়গাটা আমরা হোভার দিব। এখন হোভারে কী দিব দেখেন, বাই ডিফল্ট ওর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন ছিল, আমরা হোভারে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ওই অরেঞ্জ যে কালারটা বা রেড যে কালারটা দেখছিলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম এখানে। সাইটে এসে একটু রিলোড, একটু দেখি হোভারে, হ্যাঁ হোভারে হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই টেক্সটের কালারটা ব্ল্যাক থাকতেছে। নর্মালি এটা হচ্ছে গ্রিন এবং হোয়াইট থাকতেছে, বাট হোভার করলে এটা হচ্ছে ওই রেড আর হচ্ছে ব্ল্যাক চলে আসতেছে। এখন এইখানে যে ব্ল্যাক কালারটা যে আসতেছে, এটা আসতেছে কই থেকে? এটা তো আমরা দিই নি, তাহলে এটা পাইলো কই থেকে? এইটা পাইছে হচ্ছে ওই BTN নামে যে ক্লাসটা সেখান থেকে। তাহলে এটার উপায় কি? এটার ফিক্স করার একটা উপায় আছে, এখানে এই যে কালারটা না, এই কালারে এখানে ইম্পর্ট্যান্ট লিখে দিতে পারি আমরা। দেখি আমার মনে হয় এইটা মেইন এলিমেন্টে ইম্পর্ট্যান্ট লিখে দিলে আর প্রবলেম হবে না। হ্যাঁ বাস, মেইন পার্টে হচ্ছে এই যে এখানে ইম্পর্ট্যান্ট বলে দিছি, সো এটা এখানেও পাচ্ছে, হোভারেও ঠিকঠাক মতোই পাচ্ছে। এই তো আমার এটা পার্ট ডান। আচ্ছা, আরও কিছু দুই একটা বিষয় বাহাদ আছে, দুই একটা বিষয় আরেকটু বসাইতে হবে। আপনার যদি খেয়াল করে দেখেন, আমি এটাকে ক্লিক করে ধরলাম, ধরে সাদা হয়ে গেছে, এটা দেখা যায়। এটা ক্লিক করে ধরার পর এটা পুরো সাদা হয়ে গেছে। এই সাদাটা হওয়ার পিছনে মেবি কারণ হচ্ছে এই ইম্পর্ট্যান্ট, ওই যে টেক্সট হোয়াইট করে রাখছি যে। আচ্ছা, আমি এটা আপাতত একটু অফ রাখি, দাঁড়ান দেখি এখন কী অবস্থা হয়। ওইটা চলে গেছে, বাট যেটা হচ্ছে আমি যখন এটাকে প্রেস করে ধরে রাখতেছি, যখন আপনি এটাকে প্রেস করে ধরে রাখবেন তখন এইটা হচ্ছে আপনার অ্যাক্টিভ অথবা ফোকাস মোড দুইটার একটা থাকে। আপনারা সুডো ক্লাসগুলো করছেন না? HTML সিলেক্টরগুলো হচ্ছে আপনারা শিখছিলেন না? বা এখানে তো দেখছিলেন আপনারা হোভার ছিল, অ্যাক্টিভ ছিল, ফোকাস ছিল। তো এই জায়গাতে বাটনের উপরে যখন হচ্ছে আপনি বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখবেন, তখন অ্যাক্টিভ অথবা হচ্ছে ফোকাসের পার্টটা এখানে কাজ করে। তো ওই অ্যাক্টিভ অথবা ফোকাস থেকেই ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, মানে সরি, একটা বর্ডার আসতেছে হচ্ছে এরকম একটা ব্ল্যাক কালার, আর টেক্সটের কালার আসতেছে হচ্ছে এরকম একটা ব্ল্যাক কালারের। আমি এটাকে ফিক্স করার জন্য দেখেন, আমি এটাকে একটু অন্যভাবে তাহলে ফিক্স করি। আমি এখানে হোভারে বললাম যে হোভারে থাকবে হচ্ছে রেড, আর হচ্ছে হোভারে টেক্সটের কালার হোয়াইট। সাইটে সেই রিলোড দেন, হোভারের পার্টটা ফিক্স। বাট যখন আমি হচ্ছে ক্লিক করে ধরতেছি, তখন আবার হচ্ছে ফোকাস থেকে হচ্ছে আবার আসতেছে, ফোকাস থেকে। সো ফোকাস থেকে এটা আসতেছে যে বর্ডারটা, এই মেইন এলিমেন্ট ধরেই না আমরা হচ্ছে এটাকে বর্ডারটাকে আমরা ফেলে দিতে পারি। আপনি যদি এখানে মেইন এলিমেন্টটাকে ধরে বলেন বর্ডার 0, একবারে মেইন এলিমেন্ট ধরে যদি বলেন বর্ডার 0, তাহলে হচ্ছে আর বর্ডার থাকবেই না। দেখেন এখানে বর্ডার চলেই গেছে, বর্ডার আর নাই। কিন্তু স্টাইলটা কিন্তু ভালো আসতেছে না, এখন খালি টেক্সটের কালারটা কালো হয়ে গেছে, এটা দেখতে ভালো লাগতেছে না। তাহলে কি করা যেতে পারে? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি এটা আসতেছে কই থেকে। সো এইটা এই যে দেখেন এলিমেন্টটা, এখানে 3 ডটে যান, 3 ডটে যে ফোর্স স্টেট, এখানে অ্যাক্টিভে ক্লিক করেন। দেখেন এটা অ্যাক্টিভ থেকে আসতেছে। আমি কি বলছিলাম জানি একটু আগে? ফোকাস, তারপরে হচ্ছে হোভার, অ্যাক্টিভ, আর একটা জানি কি বলছিলাম, ফোকাস, অ্যাক্টিভ। আচ্ছা, এইগুলোই মনে হয় 2-1টা নাম বলছিলাম। যাই হোক, এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে হচ্ছে আসতেছে, এই যে এখান থেকে হচ্ছে ফোর্স স্টেট করে আমরা দেখলাম। এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ওই অ্যাক্টিভের থেকে যেটা আসছে সেটা আমাদের বাদ দিতে হবে। আমরা কোলন অ্যাক্টিভ দিয়ে ওকে ধরে ফেলতে পারবো। এই যে দেখেন ওকে ধরছে, এই যে কোলন অ্যাক্টিভ এইভাবে ধরছে। সো চলেন আমরা ওকে ধরি এইভাবে। আমি একটা কাজ করি, আমি কপি পেস্ট করলাম ওইটাই, করে এইখানে ACTIVE অ্যাক্টিভ লিখে দিলাম। মানে আমি হোভার আর অ্যাক্টিভে একই স্টাইল দিব। আমি হোভারেও হচ্ছে কি করব, যা দিলাম অ্যাক্টিভেও সেই কাজটাই করলাম। সেভ করে ওয়েবসাইটে এসে রিলোড দিই। এবার হচ্ছে ওকে প্রেস করে ধরে রাখি, দেখি হয় কি না। হচ্ছে না, প্রেস করে ধরে রাখার পরও এটা হচ্ছে না। মেবি ওভারল্যাপিং করতেছে, অন্য কারোর সাথে ওভারল্যাপিং করতেছে, পাইতে দিচ্ছে না। যদি না পায়, মনে আছে না ইম্পর্টেন্ট কমান্ডের কথা বলছিলাম যে একটু আগে, ইম্পর্টেন্টটা লিখবো, সেভ করলাম। লেটস সি আরেকবার দেখে যায় কি না। এটা দেখেন এই যে চলে গেছে, দেখেন আমি এটা প্রেস করে ধরে রাখছি আর কিন্তু নাই। মানে এইবার আমি এখান থেকে দেখাই, 3 ডটে যে ফোর্স স্টেট অন অ্যাক্টিভে যান, দেখেন আমার হোভার এবং অ্যাক্টিভে আমি সেম স্টাইল ইমপ্লিমেন্ট করে ফেলছি। কাজ ডান। আর কি করা যেতে পারে এখান থেকে? ব্লগ আর হচ্ছে এইটার মাঝখানে একটা গ্যাপ আছে,
একটা 4 পিক্সেলের মতন গ্যাপ আছে ওরা বলতেছে, সরি 24 পিক্সেলের মতন একটা গ্যাপ আছে। 24 আমরা আমরা এখানে কিছুটা গ্যাপ দিয়ে আসেন। ওকে, এই দুইটা আইটেমের মাঝখানে কিছুটা গ্যাপ দেন। কীভাবে গ্যাপ দিবেন? একটা কাস্টম ক্লাস বানাইছেন না বিটিএন সাইন, এটা ধরে লেখেন MARGIN। একটা আইটেম থেকে আরেকটা আইটেম সরানোর জন্য মার্জিন কোন পাশে দিব? ওর লেফট পাশের আইটেমটা। সো মার্জিন লেফট লিখে এখানে 20 পিক্সেল লিখে দেন। 20 পিক্সেল লিখে দিলে কি বেশি হয়ে গেল? একটু কমায় দিই, 15 পিক্সেল রাখেন। সো এই যে আরেকটা কোড আনেন আর এটা বসান। কোথায় বসাবেন? কোথায়? কাস্টমের পার্টে। আচ্ছা, আরেকটা বিষয় শেখাই। মার্জিন আর প্যাডিং একসাথে লিখতে গেলে আগে মার্জিনের কোড, তারপরে প্যাডিংয়ের কোড। আর মার্জিন বা প্যাডিংয়ের কোডটা একবারে হচ্ছে মানে এখানে এই যে যতগুলো আইটেম বসাইছেন সবগুলোর একবারে উপরের দিকে চাইলে বসাতে পারেন আপনারা। যেমন এইখানের এইটা প্যাডিংটা উপরে, তারপরে কালারটা। মোটামুটি এইটার পার্টটা অনেকটাই ডান। এবার হচ্ছে আমরা সাইজ নিয়ে দেখবো যে এটার সাইজটা কত। সো সাইজটা আমরা দেখার জন্য লোগোটা ধরলাম। তো লোগোটা ধরার পরে এই লোগোটার উপরে মাউসের কার্সর রাখেন, অল্টার প্রেস করে মাউসের কার্সর উপরে রাখেন। দেখেন এখানে বলতেছে উপরে 30। তো উপরে 30 মানে হচ্ছে 30 পিক্সেল। তো এই যে উপরে যে 30 পিক্সেলের যে গ্যাপটা, তো ওর উপরে 30 পিক্সেল গ্যাপ থাকলে নিচেও হচ্ছে 30 পিক্সেলের গ্যাপ হবে। সো এইটা ধরেই আমি হচ্ছে আইডেন্টিফাই করতেছি। আর আমরা জানি যে এই লোগো আইটেমের একবারে মাঝ বরাবর কিন্তু হচ্ছে আমার বাকি আইটেমগুলো থাকে। এই যে এইখানে যে মেনুর আইটেমগুলো, এগুলো থাকবে একবারে লোগোর মাঝ বরাবর। যদিও দেখতে এইটা একটু উপরে লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে আমার এই টেক্সটগুলো একটু উপরে, বাট এটা মাঝখানে রাখতে হবে। শুনতেছেন আপনারা? এইটা ফরমেশন হবে হচ্ছে একবারে মাঝখানে। তো এটা অটোমেটিক্যালি মাঝখানে আছে, সেটা নিয়ে আমাদের মাথায় ঘামানোর দরকার নেই। বাট আমরা যেটা করবো, এটা উপরে নিচে গ্যাপটা দেখবো। উপরে 30 পিক্সেল আর নিচে হচ্ছে একটা 30 পিক্সেলের একটা গ্যাপ হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের মনে করাই, যখনই আপনি একটা সেকশন নেবেন, সেকশনের টপে আর হচ্ছে বটমের যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো মেনটেন করতে হয় হচ্ছে প্যাডিং দিয়ে। আপনাদেরকে আগের পার্টেও এগুলো শিখাইছিলাম, বলে দিয়েছিলাম, আবারও একটা রিমাইন্ডার দিচ্ছি। যখনই আপনি কোনো একটা সেকশন হচ্ছে তৈরি করবেন, সেকশনের টপে বটমের গ্যাপগুলো নেবেন প্যাডিং দিয়ে। না হলে কী হবে? না হলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা পাবে না। যদি আপনি এখানে মার্জিন দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে হচ্ছে মার্জিন কী হয়, বাহিরে অ্যাপ্লাই হয়। তো এই যে হেডারটার বাহিরে যে হচ্ছে মার্জিনটা পড়বে, সো ওইটার কারণ হচ্ছে কী হবে, এই প্যাডিংটা হচ্ছে ঠিক মতন এখানে ইমপ্লিমেন্ট হবে না। আবার বুঝাই দিচ্ছি। এই যে দেখেন এখানে সেকশনের টপে, এই যে দেখছেন সেকশনের বটমে যে গ্যাপ আছে, তারপরে এইখানে টপে, এইখানে যে বটমে গ্যাপ, এই গ্যাপগুলোকে একটা সেকশনের টপে বা বটমের গ্যাপগুলোকে, যেমন এই যে এই যে এখানে ফুটার টপের এই যে এইটা গ্যাপ, এই যে এখানে যে গ্যাপগুলো, এগুলো আমরা নেই হচ্ছে প্যাডিং দিয়ে মেনটেন করে। হ্যাঁ, চেঞ্জ কি করা যায় না? যায়। ক্ষেত্র বিশেষে চেঞ্জ করা যায়, আমরাই চেঞ্জ করব। কিন্তু এইটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে কত মনে করেন 70 থেকে 90% ক্ষেত্রেই যেটা হয়, এগুলো আমরা প্যাডিং দিয়ে মেনটেন করি। প্যাডিং দিয়ে মেনটেন না করলে কী হবে? এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো দেখছেন, এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো পাবে না। আপনার এই আইটেমটার বাহিরে বের হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো হচ্ছে আপনার মনে করেন এতটুকু জায়গা পর্যন্ত থাকবে। মার্জিন একটা কন্টেন্টকে বাহির থেকে দূরে সরায়, বাহির থেকে জায়গা দেয়, বাহির থেকে দূরে সরায়। আর প্যাডিং কী করে? প্যাডিং ভিতর থেকে জায়গা নিয়ে বড় হয়। সো প্যাডিংটা যেহেতু ভিতর থেকে জায়গা নিয়ে বড় হয়, সো এই কারণে হচ্ছে প্যাডিংয়ের সাথে সাথে কন্টেন্টও বড় হয়। আর কন্টেন্ট যেহেতু বড় হয়, সো এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো অ্যাপ্লাই করা যায়। আর একটু প্র্যাকটিস করেন, দেখেন এগুলো ধরে ফেলতে পারবেন আপনারা। সো আমার এখানে হেডারের উপরে আর নিচে একটা প্যাডিং হবে, কত? 30 পিক্সেল পরিমাণে। সো আমি হেডারের উপরে নিচে চলে আসবো এবং ওই প্যাডিংটা আমরা এখন দিব। সম্পূর্ণ হেডারটাকে ধরে ফেলতেছি, এখানে হচ্ছে লিখতেছি প্যাডিং। সো টপ বটমে আমরা পাইছি 30 পিক্সেল, লেফট রাইটে 0। সো এটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন অ্যাপ্লাই করার পরে এখানে খেয়াল করে দেখে মনে হচ্ছে বেশি প্যাডিং। কারণ কি এত বেশি আসলো কেন? বেশি আসার কারণ হলো, একটু দেখাই কেন হলো। আমরা তো হেডারে দিছি অলরেডি 30। আপনি যদি খেয়াল করেন, এই যে ন্যাপ বারটা যে নিছেন বুটস্ট্র্যাপের, এই ন্যাপ বারে দেখবেন একটা টপে বটমে একটা প্যাডিং আছে। এই ন্যাপে দেখে বোঝা যায়। আমি ন্যাপ বারের উপরে মাউসের কার্সর রাখলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে হচ্ছে সবুজ রঙের একটা হচ্ছে আভা দেখা যায়। সমস্যা নাই, আমি এখান থেকে ধরে বক্স মডেলে নিয়ে যাই আপনাদেরকে। একবারে বক্স মডেলে চলে যান। এই যে দেখেন একটা 8 পিক্সেলের টপে বটমে একটা প্যাডিং, একটা পাশে হিসাব করেন। সো ধরেন আমরা পাইছি উপরে 8 পিক্সেল, তারপরে কন্টেইনার ফ্লুইড, তারপরে আবার দেখেন অ্যাঙ্কর ট্যাগ আছে এখানে একটা, এই অ্যাঙ্কর ট্যাগে আবার হচ্ছে একটা 5 পিক্সেল, তার মানে 8 5 13 মানে ধরতে গেলে হচ্ছে 15 পিক্সেলের মতন একটা প্যাডিং।
সো এখন তাহলে আমরা কী করবো? আমরা কি এখান থেকে এই যে এই ন্যাপার ব্র্যান্ড, এই যে হচ্ছে ন্যাভ, এদের প্যাডিংগুলো ফেলে দিব? দরকার নাই। আপনি তো হেডারে প্যাডিং বসাইতেছেন, আপনি হেডারেই হচ্ছে ক্যালকুলেশন করে যতটুকু দরকার ততটুকু বসান। তো আমাদের হেডারে না, আমরা এখানে যদি হচ্ছে কী করি, আমরা যদি 15 বসায় দিই তাহলেই হয়ে যায়, আর বেশি লাগে না। সো এই যে ক্যালকুলেশনটা করলাম আমরা, আমরা বাদ দিলাম না ওদের থেকে, ওদের এখানে যা পাইছি সেটার সাথে এইটা ক্যালকুলেট করে টোটালটা আমরা এখানে মেজারমেন্ট করে এই জায়গায় বসায় দিলাম যে 15, মানে এইখানে 15 আর ওরা হচ্ছে ওইখান থেকে পাইলো হচ্ছে 13। তো মোটামুটি হচ্ছে আমার 28 পিক্সেলের মতন হয়েছে, মানে ওইখানে ছিল 30, আমি একটু 2 পিক্সেল কমাই দিচ্ছি। রিলোড, হেডার ডান। হেডার ডান হইলেও আরেকটা বিষয় একটু খেয়াল করেন, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করেন এখানে। আপনাদেরকে এটা আমি আগেও বুঝাইছিলাম, বাট আবার একটু বুঝাই দিই, বা আবার একটু মনে করেন এই জায়গাটায়, বা যদি নতুন আপনারা দেখেন কেউ, তার জন্য ভালো হবে। সাধারণত একটা কন্টেন্ট আমরা কীভাবে বসাই? আমরা সবার প্রথমে কন্টেইনার নিই, কন্টেইনার পরে রো নেই, রোর পরে আমরা কলাম নেই, এইভাবেই তো আমরা বসাই কোনো একটা কন্টেন্টকে। সো আপনি যখন কন্টেইনার কল করেন, একটা 12 পিক্সেলের প্যাডিং আসে, লেফট রাইটে একটা গাটার স্পেস আসে 12 পিক্সেলের, একটা পাশ ধরেন আপাতত 12 পিক্সেল। কলাম নেওয়ার পরেও একটা লেফট রাইটে একটা গাটার স্পেস আসে। সো এই যে যখনই একটা কন্টেইনার বা যখনই একটা কন্টেইনার ফ্লুইড বুটস্ট্র্যাপের একটা ক্লাস নেবেন আপনি, বা একটা যখন কলাম নেবেন, তখনই দেখবেন আপনি একটা 12 পিক্সেল একটা প্যাডিং অতিরিক্ত আসতেছে। সো এখানে দেখেন কন্টেইনার থেকে 12 আসলো, কলাম থেকে 12 আসলো, তাহলে টোটাল মিলায় 24 হয়ে যায় না? সো এটাকে আবার মাঝখানে রো কী করে, রো এটাকে আবার ব্যালেন্স করে। যখনই আপনি কন্টেইনার নেওয়ার পরে আপনি একটা রো নেন, তো রো কী করে জানেন? রো হচ্ছে -12 নেয়, -12। এইটার মাধ্যমে কীভাবে ব্যালেন্স হলো জিনিসটা? কন্টেইনারে +12, রোতে -12, তার মানে এই জায়গায় হচ্ছে 0। তার মানে দিন শেষে একটা 12 পিক্সেলের একটা প্যাডিং, একটা গাটার স্পেস কলাম থেকেই হচ্ছে পাচ্ছি আমরা। এখন এই কলামের এই যে গাটার স্পেসটা যদি আমরা চাই ফেলে দিতে পারি, বাট আপাতত হচ্ছে রেখে দিতেছি, এখনও কোনো কিছু হচ্ছে কোনো জায়গায় আমরা হাত দিই নেই, ফেলি নাই। সো এটা হচ্ছে বাই ডিফল্ট নেচার, এই অনুপাতে হচ্ছে এই প্যাডিংগুলো মেনটেন হয়। তো আমরা এখানে দেখেন, আমরা যখন হেডার পার্টটা করছি, আমরা কিন্তু হচ্ছে কোনো রো কলাম আমরা নেই, আমরা সরাসরি হচ্ছে কন্টেইনার নিয়ে তার ভেতরে হচ্ছে আমরা কাজ করছি। এবং এইখানে এইটার কারণে কোনো সমস্যা, তেমন কোনো সমস্যা হয়নি, বাট একটা ছোট প্রবলেম আছে। সেটা কি? দেখেন আপনি এই জায়গায় একটা কন্টেইনার নিয়েছেন, আবার এই কন্টেইনারের ভেতরে এই জায়গায় আবার একটা কন্টেইনার ফ্লুইড। এখন এই কন্টেইনার ফ্লুইডটা আসলো কই থেকে? আমরা যে বুটস্ট্র্যাপের ন্যাপবারটা কপি করে এনে বসাইছি, বসানোর পরপরই এখানে একটা কন্টেইনার ফ্লুইড অ্যাড হয়েছে, মানে এই ন্যাপবারের সাথে এই কন্টেইনার ফ্লুইড বুটস্ট্র্যাপ থেকেই হচ্ছে আসে। তার মানে আমরা একটা দিছি কন্টেইনার, তার সাথে আরও একটা বুটস্ট্র্যাপ, মানে এই ন্যাপবার থেকে আসে আরও একটা কন্টেইনার ফ্লুইড। সো দুইটা কন্টেইনার এখানে, বাট মাঝখানে হচ্ছে এখানে কোনো রো কলাম নাই। তো রো কলাম থাকলেও আসলে কোনো লাভ হইতো না। কেন লাভ হইতো না? কারণ হচ্ছে এই কন্টেইনার, এখানে আবার ভিতরে আরেকটা কন্টেইনার। সো এখানে হচ্ছে দেখেন এই জায়গায় একটা 12, এখানে আরেকটা 12, মানে 24 পিক্সেল হচ্ছে কী হয়েছে, দুই জায়গায় হচ্ছে, মানে এখানে একটা 12, এখানে একটা 12, দুইটা হচ্ছে বেশি হয়ে গেছে। এখন তাহলে করণীয় কি? একটা বাদ দেন। এখন বাদ দিব, কোনটা বাদ দিব? লেফট রাইটের প্যাডিং বাদ দিব। ওরা হচ্ছে কন্টেইনার ফ্লুইড থেকে লেফট রাইটের প্যাডিংটাই পায়। এই যে দেখেন 12 পিক্সেল, এই যে দেখেন কন্টেইনার ধরে, এই যে 12 পিক্সেল। আমার এই কন্টেইনার অথবা হচ্ছে এই কন্টেইনার ফ্লুইড, দুইটার একটা প্যাডিং বাদ দিতে হবে, বাস, সোজা হিসাব। তো এটা বাদ দেওয়ার জন্য কী করতে পারি আমরা? বুটস্ট্র্যাপের ক্লাস আছে, আর বুটস্ট্র্যাপের ক্লাস যদি আপনি না জানেন, তাহলে আপনাকে কষ্ট করে কোড করতে হবে, সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ ব্যবহার করে কোনো লাভ হইল না আপনার। সো বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে আমরা জানি, যেটা হচ্ছে px-0। px-0 মানে কি? p0 মানে কি? প্যাডিং 0, আর এক্স দিয়ে লেফট রাইটটাকে ধরে। px মানে প্যাডিং রাইট 0, প্যাডিং লেফট 0। আসেন আমি আপনাদেরকে এখানে ধরে দেখাই। এই যে কন্টেইনার ফ্লুইডে এই যে দেখেন px-0 দেওয়ার ফলে এই যে প্যাডিংটা চলে গেছে। আর আমরা যদি হচ্ছে px-0 ক্লাসটার সাথে পরিচিত হই বুটস্ট্র্যাপের, দেখেন এখানে প্যাডিং রাইট 0, প্যাডিং লেফট 0, আমাদের অতিরিক্ত যে একটা স্পেসিং আসতেছিল 12, মানে যেটা 12 পাওয়ার কথা, সেখানে হচ্ছে 24 পিক্সেলের একটা প্যাডিং আসতেছিল। এটা কিন্তু অবশ্যই ভালো ছিল না, বাট একদম আমরা ফেলে দিলাম। আর কিছু এইখানে এইভাবে ফেলার দরকার আছে কি না একটু দেখি। এখানে আরও অতিরিক্ত কিছু করা লাগবে না। দেখেন আমাদের হেডারটা এখানে ডান, এবং এইবার আমরা হচ্ছে এটার রেসপন্সিভনেসে হাত দিব, এটাকে আমরা রেসপন্সিভ করব। এখন ভাইয়ারা পুরা, আমরা এখন পরের সেকশনে যাব। পরের সেকশন সরি, আমাদের এখানে তো আরও কাজ বাকি আছে, আমাদের রেসপন্সিভনেস হয়নি। সো আমরা এখন রেসপন্সিভনেস চেক করব।
তো রেসপন্সিভনেস চেক করার জন্য টোগুলারটা আমরা অন করব। টোগুলারটা অন করার পরে আমি এটাকে একটু সাইডে নিয়ে যাই, এটাকে সাইডে রাখলে একটু সুবিধা হয়। আর এখানে স্ক্রিন সাইজ লেখে লেখে চেক করবো। সো সবার প্রথমে 1440, সো 1440 পিক্সেলের একটা স্ক্রিনে গেলাম। দেখেন এইখানে এই এটা কিন্তু 1440-এর। সো আমরা বর্তমানে 1440-এর স্ক্রিনে চেক করতেছি হেডারটা। এখানে কিন্তু হেডার হচ্ছে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে, নো প্রবলেম অ্যাট অল। 1440 যেটা সেটা হচ্ছে 1440 বা 1400, এটা হচ্ছে আপনার এক্সট্রা লার্জ। এরপরে হচ্ছে কত এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জের স্ক্রিন সাইজ কত 1200। সো 12তে আসলে 1200তে আসলাম, এটাও ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এইবার আসেন 1200 থেকে চলে যাব হচ্ছে আমরা 1024 যেটা লার্জে। তো 1024-এও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, ঠিকঠাক আছে। কিন্তু এইবার এখান থেকে চলে গেলাম হচ্ছে আমরা ট্যাবে, মিডিয়াম স্ক্রিনে চলে আসছি। আচ্ছা, এইভাবে রেসপন্সিভনেস চেক করার সময় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যাতে আপনাদের অটো অ্যাডজাস্ট এই চেকবক্সটা চেক থাকে। এই যে এই অপশনের অটো অ্যাডজাস্ট যাতে চেক থাকে, অবশ্যই যাতে এটা চেক থাকে, না আরও সমস্যা হবে। আচ্ছা, সো এখন তো মনে করেন যে আমরা চলে আসছি 768 পিক্সেলের একটা স্ক্রিনে। তো এখন আমাদের কি চেক করা উচিত, এখন কি করব আমরা? খুব ভালো করে আরেকটা বিষয় শিখেন। এখন আমাদের স্ক্রিন কয়টা? টোটাল 6টা স্ক্রিন, এক্সট্রা লার্জ, লার্জ। এই 3টা স্ক্রিনের লেআউট একই রকম হয়। এরপরে এমডি স্ক্রিনের জন্য একটু ডিফারেন্ট লেআউট হয়। আর এরপরে আপনার এরপরে হচ্ছে আপনার স্মল এবং হচ্ছে কল মানে হচ্ছে এক্সট্রা স্মল। এই 2টা স্ক্রিনে হচ্ছে আবার একই রকমের লেআউট হয়। তো আপনাকে যেটা করতে হবে, যেমন আপনি ধরুন হচ্ছে হেডারের পার্টে কাজ করতেছেন, সো এখানে একটা নোট রাখবেন যে হেডারের পার্টে এই 3টা স্ক্রিনের উপর ডিপেন্ড করে কোন কোন জিনিস আপনাকে পরিবর্তন করতে হইতে পারে বা কোনটা কোনটা আপনি পরিবর্তন করতেছেন, এগুলো একটু নোট রাখবেন। আসেন আমি আপনাদেরকে একটু এখানে বুঝাই দিব যে একটা স্ক্রিন থেকে যখন আমরা আরেকটা স্ক্রিনে যাই তখন কোন কোন বিষয়গুলোকে পরিবর্তন করতে হইতে পারে। যে বিষয়টা পরিবর্তন করতে হয় সেটা হচ্ছে সাইজ। অনেক সময় কন্টেন্টের সাইজ পরিবর্তন করতে হয়, দেখা যায় হচ্ছে বড় কন্টেন্ট আছে সেটাকে ছোটো করতে হয়। সো কন্টেন্টের সাইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এরপরে দেখা যায় হচ্ছে অ্যালাইনমেন্ট, ALIGNMENT, অ্যালাইনমেন্ট বলতে ধরেন হচ্ছে কোনো একটা অ্যালাইনমেন্টের রাইটে আছে বা লেফটে আছে, সেটাকে সেন্টারে আনতে হইতে পারে। আর একটা পরিবর্তন করতে হয় সেটা হচ্ছে অর্ডারিং বলতে মনে করেন কোনো একটা প্রথমে আছে ওটাকে শেষে নিতে হয়, কোনো একটা শেষে আছে সেটাকে প্রথমে নিতে হয়। তো সাইজ, অ্যালাইনমেন্ট, অর্ডারিং, আর কি আরেকটা হচ্ছে স্পেসিং মানে হচ্ছে জায়গার কম বেশি আর কি। স্পেসিং দিয়ে যেটা বুঝাবো সেটা হলো, আপনারা একটু তাকান, এখানে দেখছেন একটা প্যাডিং আছে, ভালো একটা প্যাডিং আছে কিন্তু। তো এই প্যাডিংটা ডেস্কটপ স্ক্রিনের জন্য, মানে এক্সট্রা লার্জের জন্য। কিন্তু এই প্যাডিংটা যদি আপনি মোবাইল স্ক্রিনে দেন ভালো লাগবে না, এটাকে কমাই দিতে হবে। তো কয়টা গেল এখানে? সাইজ গেল, কন্টেন্টের সাইজ, তারপরে হচ্ছে গেল হচ্ছে আপনার কন্টেন্টের অ্যালাইনমেন্ট, কন্টেন্টের অর্ডারিং এবং তার সাথে হচ্ছে স্পেসিং। এই চারটাই তো মাথায় আসতেছে, চারটাই তো মনে হয়, আর তো মনে হয় কি তেমন কিছু নাই। সাইজ, অ্যালাইনমেন্ট, অর্ডার, স্পেসিং। আর কি কিছু চেঞ্জ করি আমরা? সাইজ, অ্যালাইনমেন্ট, অর্ডারিং। আরেকটা জিনিস একটু চেঞ্জ করি, কিছু কিছু এলিমেন্ট আমরা নান করে দিই, মানে ডিসপ্লে থেকে ওটা সরায় ফেলি। এটা আমি কীভাবে উল্লেখ করি? ধরেন কোনো একটা স্ক্রিনে কোনো একটা কন্টেন্ট আছে, সেটাকে হচ্ছে অনেক সময় হচ্ছে আমরা ডিসপ্লে থেকে ওটাকে সরায় ফেলি, হিডেন করে ফেলি। ডিসপ্লেই লিখে রাখলাম, ডিসপ্লে অনেক সময় সরায় ফেলি। এটার ব্যাখ্যাটা কীভাবে দিব আসেন একটু অনুমান করি, এমনিই একটু দিই। ধরেন এই যে এটা দেখেন একটা টেস্টিমোনিয়াল, এইখানে একটা স্লাইডার আপনি ব্যবহার করতে পারেন। তো এই স্লাইডারের এইখানে ধরেন, এখানে নাই, বাট আপনি ধরে নেন যে এইখানে একটা নেক্সট, আর এখানে একটা নেক্সট, আর এখানে একটা প্রিভিয়াস বাটন আছে। তো অনেক সময় আমরা কী করি জানেন, এই নেক্সট আর প্রিভিয়াস বাটনগুলো আমরা কোনো একটা স্ক্রিনে শো করি বা অন্য একটা স্ক্রিনে শো করি না। এটার এক্সাম্পলটা কাইন্ড অফ আমি আপনাদেরকে এইখান থেকে দিই। ধরেন ক্যারাসেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যারাসেল, এই যে দেখেন ক্যারাসেলের নেক্সট, প্রিভিয়াস নেক্সট, কন্ট্রোল, এগুলো। আবার তার সাথে হচ্ছে এই যে ইন্ডিকেটর। সো অনেক সময় আমরা যেটা করি, ইন্ডিকেটর রাখি, ছোট স্ক্রিনে এসে এই কন্ট্রোলটাকে বাদ দিয়ে দিই। বলতে পারেন যে ভাই কেন বাদ দেন, এটা কি দরকার? ছোট স্ক্রিনে বেশি জায়গা পাওয়া যায় না। এটাই যখন আপনি হচ্ছে ডেস্কটপ স্ক্রিনে দেখবেন অনেক জায়গা, কিন্তু এটাই যখন আপনি মোবাইল স্ক্রিনে নিয়ে বসাবেন তখন তো বেশি জায়গা না। তো বেশি জায়গা যেহেতু না, তখন হচ্ছে কী হয়, সমস্যা হয়।
তো এই কারণে অনেক সময় অনেক স্ক্রিনে কোনো একটা কন্টেন্ট দেখানো হয়, কোনো একটা কন্টেন্ট কোনো একটা স্ক্রিনে দেখানো হয় না। এইটার আর একটা ভালো এক্সাম্পল আমি কাইন্ড অফ আপনাদেরকে একটু অনুমান করে এখানে দিতে পারবো। ধরেন হচ্ছে আপনি এখানে একটা সেকশন তৈরি করলেন, আপনার খেয়াল করে দেখবেন যে অনেক সেকশনেই কোনায় কোনায় দেখবেন বিভিন্ন রকমের হচ্ছে ছোট ছোট হচ্ছে ডিজাইন থাকে। ধরেন এইখানে একটা হচ্ছে ডিজাইন থাকলো এরকম, ধরেন এই কোনায় হচ্ছে একটা ডিজাইন থাকলো। এগুলো খেয়াল করে দেখছেন মেবি আপনারা বিভিন্ন ফাইল যখন দেখেন। তো আমরা না মোবাইল স্ক্রিনে এই যে এই ডিজাইনগুলো আমরা বেশি একটা রাখি না, আমরা এই ডিজাইনগুলো হচ্ছে বাদ দিয়ে দিই মোবাইল স্ক্রিনে। যখন আমি মনে করেন যে মোবাইল স্ক্রিনে যাব, ধরুন এটা হচ্ছে আমার মোবাইল স্ক্রিন, আমরা এটাকে ফ্রেশ রাখি, এই আইটেমগুলো আমরা বসাই না। দুইটা কারণ: এক, বেশি জায়গা নাই; দুই, আপনার হচ্ছে মোবাইল স্ক্রিনে কিন্তু হচ্ছে একটু লোডিং, ওয়েবসাইট লোডিং একটু স্লো হয়। কারণ আপনার পিসির যে পারফরমেন্স মোবাইল স্ক্রিনে কিন্তু ওরকম পারফরমেন্স না, মোবাইলে কিন্তু ওই পারফরমেন্স না, মোবাইল ডিভাইসে ওই পারফরমেন্স থাকে না। যদিও এখন হচ্ছে মোবাইল অনেক আপডেট হয়েছে, মোবাইলে এখন 8 GB র্যাম 12 GB র্যাম আসে, বাট তারপরে মোবাইল তো মোবাইলই, মোবাইল তো হচ্ছে আর পিসির মতন হচ্ছে আপনাকে এত ভালো সাপোর্ট দিতে পারবে না। সো এই কারণে লোডিংয়ের কথা চিন্তা করে আর হচ্ছে এই জায়গার কথা চিন্তা করে আমরা এই জিনিসগুলো দেখা যায় অনেক জায়গায় ফেলে দিই, বসাই না। আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আপনারা ভালো করে শিখতে পারবেন, ইনশাআল্লাহ। তো অলরেডি আমি আপনাদেরকে 5টা পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট। তো এই 5টা পয়েন্টের উপরেই ডিপেন্ড করে আপনি যখন এক একটা স্ক্রিনে যাবেন, এই 3টা স্ক্রিনের জন্য একটা ডিজাইন, এটার জন্য একটু ডিফারেন্ট থাকবে, এটার জন্য একটু ডিফারেন্ট হবে কিছু। তো আপনাদের এই যে 5টা পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনারা চিন্তা করবেন। সো আসেন আমরা একটু চিন্তা করা শুরু করে দিই। সো সবার প্রথমে আসেন হচ্ছে আমরা সাইজিং নিয়ে চিন্তা করি। এখানে কোনো সাইজিং, আমরা হচ্ছে বর্তমানে এমডিতে আছি, এমডিতে কোনো সাইজিংয়ের কোনো কিছু পরিবর্তন করা দরকার কিনা। এমডিতে হেডারটা একটু চাইলে হচ্ছে আমরা সাইজ ছোটো করতে পারি, অথবা যদি কেউ চায় যে এরকমই রাখবো ভাইয়া, কোনো কিছু পরিবর্তন করবো না, এই হেডারটা হচ্ছে যত সাইজ আছে ওইটাই রাখবো, তাও চাইলে করা যাইতে পারে। এইখানে এইখানে একটু অ্যালাইনমেন্ট নিয়ে একটু প্রবলেম আছে, এখানে একটু স্পেসিং হচ্ছে দিতে হবে, দিলে ভালো হয়। আসেন আমি হেডারটাকে কীভাবে করবো দেখাই আপনাদের। আমি একটা আইটেম ধরলাম, এখানে হেডার একটা মেনু আইটেম ধরলাম, ধরে আমি চাচ্ছি, দেখেন আমি এখানে এটাকে আবার একটু ফরমেশনটা চেঞ্জ করব। আমার হচ্ছে এখানে যেটা হইলো যে আমরা একটু আগে এটা হচ্ছে লেফটের রাইটে একটা প্যাডিং দিয়েছিলাম 20 পিক্সেল। সো আমার লেফটের রাইটে হচ্ছে প্যাডিং 20 পিক্সেল দরকার নাই। এইখানে 20 পিক্সেল প্যাডিংটা থাকার কারণেই ও একটু হচ্ছে বাম দিক থেকে সরে রয়েছে। আমি এই লোগো বরাবর হচ্ছে ওকে এক অ্যালাইনমেন্টে রাখবো। সো আমি যেটা করতে পারি, আমি ওকে এখানে একটু কমাইতে পারি, একটু কমায় কমায় ওকে আনতে পারি, ওকে বরাবর আনতে পারি। সো আমার মনে হয় 5 পিক্সেল হইলেই মোটামুটি এক বরাবর চলে আসছে। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় খেয়াল করেন, হোম বুকস এই টেক্সটগুলো একটু বেশি কাছাকাছি হয়ে গেছে। আমার এই টেক্সটটাকেও একটু কী করা উচিত, একটু যদি হচ্ছে আমি এটাকে আর একটু ফাঁকা দিতে পারি তাহলে ভালো হতো। তো এখানে আমরা প্যাডিং টপে 0, 5 পিক্সেল হচ্ছে আমার 5 পিক্সেল হচ্ছে এটা কোন পাশে দিলাম। আচ্ছা আমি এটাও করি, দাঁড়াও, এইভাবে লিখি, এইভাবে লিখি, এইভাবে। এটার মানে কি, 4টা ভ্যালু দিলে কী হয়, এটা হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে টপ, পরেরটা হচ্ছে রাইট, তারপরটা হচ্ছে বটম, তারপরটা হচ্ছে লেফট। এইবার এখান থেকে বটমটা ধরেন, বটমটা ধরে একটু এখান থেকে ভ্যালুটা বাড়ান, একটু এখান থেকে বাড়ান। দেখেন বেশি কিছু করিনি, মাত্র 5 পিক্সেলের একটা হচ্ছে প্যাডিং বটম দিছি। এখন দেখতে মনে হচ্ছে না কন্টেন্টগুলো একটু দূরে দূরে আছে, লেগে নাই, দেখতে ভালো লাগতেছে। সো এইটা একটা কাজ আমার এখানে হবে। আর এইটা যেহেতু করলাম, এটা এখন কোথায় বসাবো, এটা তো আর স্টাইল ডট সিএসএসে হবে না, এই পরিবর্তনটাই চলে যাবে মিডিয়া ডট সিএসএসে। সো মিডিয়া ডট সিএসএসে যান, এবং এটা কোন স্ক্রিনের জন্য, এটা হচ্ছে আমার এই মিডিয়ামের জন্য। এখানে এসে কোড ফরম্যাটিং করব, হেডার স্টার্ট, এইখানে বসায় দেবো এটা। এবং সব বসাবো না, কতটুকু বসাবো, পরিবর্তন যতটুকু ততটুকু। মনে আছে মিডিয়া কোয়েরির সিস্টেমটা, মিডিয়া কোয়েরিতে স্ক্রিন অনুপাতে কন্টেন্টকে আমরা ঠিক মতন সেট করতে পারি। আর কোনটুকু সেট করব, কোনটা বসাবো, সবাই না বসাই দেবো, জি না, আমার যতটুকু স্ক্রিন অনুপাতে পরিবর্তন দরকার ততটুকু। সো এই জায়গায় এতটুকু পরিবর্তন দরকার। আরেকটা পরিবর্তন দরকার, সেটা হচ্ছে বাটনের জন্য। এই বাটনটা ধরেন, এই বাটনে মার্জিন লেফট হচ্ছে আছে কত, 15 আছে, তো এটাকে 0 করে দেন, এটাকে 0 করে দেন, বাস। এখন মোটামুটি একটা অ্যালাইন বরাবর। সো এই বিটিএন সাইনটাকেও হচ্ছে আমরা ধরবো, ধরে এটাকে হচ্ছে মিডিয়া কোয়েরিতে আমরা বসাবো। আর মিডিয়া কোয়েরিতে এগুলো বসানোর সময় সিরিয়াল মেনটেন রাখবেন। সিরিয়াল কি মেনটেন রাখবেন, দেখেন আমার এখানে সিরিয়ালে আগে মেনু ইউএলএলআই এ আগে, তারপরে হচ্ছে আমার বিটিএন সাইন হচ্ছে পরে। সো এইখানেও আমার হচ্ছে ওই সিরিয়ালটা মেনটেন রাখতে হবে। আর যতটুকু পরিবর্তন ততটুকু বসাবো আমরা। আমার এখানে পরিবর্তন হবে হচ্ছে আমার এই যে এই পার্টটা শুধু। তো যতটুকু পরিবর্তন ততটুকু বসাইছি। আমি আবার একটু রিলোড দিই,
এমডি স্ক্রিনটা আমরা চেক করতেছি। আমি এমডি স্ক্রিনে প্যাডিংয়ে, আচ্ছা আসেন প্যাডিংয়েও একটা হাত দিব, প্যাডিংটা আমার কাছে বড় লাগতেছে। প্যাডিংটা একটু বেশি খুব কমানো লাগবে না, অল্প একটু কমাইলেই হয়ে যাবে, হয়তো হচ্ছে 5 পিক্সেল কমাইলেই হয়ে যাবে, এর থেকে আর বেশি কমানোর দরকার নেই। সো যেহেতু এখানে হাত দিছি, এটা যেহেতু পরিবর্তন হবে, এটা নিয়ে যাব মিডিয়া কোয়েরিতে। সিরিয়াল ঠিক রাখেন। হেডারে আমরা কি করছি, আমরা জাস্ট হচ্ছে প্যাডিংটা পরিবর্তন করছি। আচ্ছা একটা কথা আগে বলে দিই, শুনেন খুব ভালো করে, এটা কান খুলে শুনে রাখবেন, কান খুলে শুনেন। টাইনি ওয়ান আমি যেভাবে করাইছি, ই স্কুল আমি এইটা যেভাবে করাইতেছি, এ টু জেড আপনারা ওইভাবেই করবেন। কোনো একটা জায়গাতে যাতে আমি আপনাদের কোনো রকমের কোনো মাতবরি না দেখি। যদি দেখি আমি আপনাদের প্রজেক্টে ডাইরেক্ট 0 দিয়ে দিব, আপনারা ফেল এই প্রজেক্ট দুইটায়। বলতে পারেন ভাইয়া এতটা হচ্ছে হ্রাস হওয়ার কারণটা কি, আপনি এতটা হচ্ছে কড়াকড়ি কেন করতেছেন, আমরা আমাদের মন মতন করলে কি হয়। আপনারা যদি এখন আপনাদের মন মতন করতে চান, এই সিকোয়েন্স এবং হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্যান্ডার্ডনেস কিচ্ছু থাকবে না। এবং আপনারা নিজেদের মন মতন করতে যে যা করবেন সেটা দিয়ে আসলে হচ্ছে কোনো ক্লায়েন্টের প্রজেক্টও আপনারা করতে পারবেন না। এতটুকু এতটুকু কথা না, আমি হচ্ছে আসলে একটু মানে কি বলে যে হচ্ছে অভিজ্ঞতা থেকে হচ্ছে মানে বলতেছি, মানে আমি স্টুডেন্টদের কাজকর্ম তো দেখি, আপনাদেরও আগে থেকে ওয়ার্নিংটা দিয়ে দিলাম। প্লিজ ভাইয়ারা পুরা অনুগ্রহ করে কেউ কোনো জায়গাতে একটা মাতব্বরিও এখন করতে যায় না। এইগুলো শেষ করেন, আমি এ টু জেড যেভাবে করবো ওইভাবে, এরপরে নিজেদের যত মাতবরি আছে, যত ক্রিয়েটিভিটি আছে, সব কাজে লাগায় আপনারা নিজেদের মতন করে একটা প্রজেক্ট জমা দিয়ে আমাকে। বাট এইগুলোতে না, তাহলে আপনাদের ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে। আপনারা নিজেরা চিন্তা করতে যে কী যে করেন আর কী যে জমা দেন, কোনো তালগলি থাকে না, পরে দেখে হচ্ছে মেজাজ গরম হয়ে যায়, অনেক খারাপ লাগে তখন। ওকে, মোটামুটি দেখেন হেডারটা হচ্ছে এমডি স্ক্রিনে উপস্থাপন করা হয়ে গেছে। তো এমডির পরের স্ক্রিনটা কত, এস এম এর স্ক্রিন সাইজ কত। এস এম সবসময় আপনারা এস এম স্ক্রিনটাকে সবসময় আপনার হচ্ছে 576 দিয়ে চেক করবেন। এখানে আসবেন, লিখবেন 576, এন্টার। তো এই জায়গাতে আরেকটা মজার বিষয় একটু বলি, ধরেন এইখানে তো আমরা কিছু কিছু করে কাজ করতেছি, এই এলজি এই 3টা স্ক্রিনে একই রকম হয়, আর এমডি স্ক্রিনে একটা হয়, আর এই 2টা স্ক্রিনে আবার একই রকম ডিজাইন হয়। মজার বিষয় হচ্ছে এমডি স্ক্রিনের ডিজাইনটার সাথে আবার হচ্ছে এই এসএমআর কলের ডিজাইন অনেকটা মিলে যায়। কীভাবে কী হয় একটু দেখেন, আমি এইখান থেকে হচ্ছে যে যতটুকু কাজ করলাম না, এইটাই কপি করলাম, কপি করে নিয়ে যে হচ্ছে আমি কী করলাম, স্মলে বসাই দিলাম। ওইটাই আমি হচ্ছে স্মলে বসাই দিছি, মিডিয়ামে যা করছি স্মলে ওইটাই বসাইছি। হয়তো বা একটু হয়তো হচ্ছে চেঞ্জ হবে, হয়তো বা একটা দুইটা ভ্যালু একটু হয়তো হচ্ছে চেঞ্জ হবে, বাট এই জিনিসগুলোই দেখা যাবে হচ্ছে কাজ হবে। আবার আপনারা মনে মনে অনেকে চিন্তা করতে পারেন, ভাইয়া তাহলে স্মলের জন্য আর হচ্ছে মিডিয়ার জন্য আলাদা মিডিয়া কোয়েরি করার দরকার কি। আমরা তো চাইলে হচ্ছে এই রেঞ্জটা, এই যে শুরুর রেঞ্জটা শেষের রেঞ্জটা ধরে এই দুইটা মিলে তো একটাও বানায় ফেলতে পারি না ভাইয়ারা। কিছু কিছু মিলে, তাই বলে যে সব মিলবে তা না। আবার কিছু কিছু মিললেও আমি তো বলেই দিলাম যে এই ভ্যালুগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়, এক একটা স্ক্রিনে এক এক রকম রাখার প্রয়োজন হয়, কাজ অনেকটা একই রকম কিন্তু ভ্যালুগুলো ডিফারেন্ট হয়। সো এই কারণে আপনারা কখনোই এটা করবেন না। আপনার স্মলের জন্য স্মলের রেঞ্জ, মিডিয়ামের জন্য মিডিয়ামের রেঞ্জ আপনারা মেনটেন করবেন, এবং আলাদা করে পরে আবার চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। বাট দুইটাকে একসাথে মার্চ করবেন না। একটু রিলোড দিই, খেয়াল করে দেখেন কিছুটা চেঞ্জ হয়ে গেছে, কিছুটা আপডেট আসছে, বাট তারপর আরও কিছুটা পরিবর্তন আনতে হবে। এস এম এ এখানে এই হেডারে হচ্ছে এই যে 10 পিক্সেল না, এটা এত দরকার নাই, এটাও একটু কমান, এটা হচ্ছে প্যাডিং 5 পিক্সেল করেন এস এম এ। সো এটা হবে হচ্ছে আমাদের 5 পিক্সেল, এটা একটা পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে আমি সিরিয়াল বাই আসতেছি, তাহলে হচ্ছে দেখবেন যে আপনার হারাবেন না, আপনি আপনার কাজ সুন্দর হবে। সিরিয়াল বাই আসবেন, এর লোগোটা ধরেন। আপনাদের কি মনে হয় না যে লোগোর সাইজটা একটু বড় হয়ে গেছে ভাইয়া? তো এই লোগোতে একটা কাস্টম ক্লাস ধরছিলাম না, এখানে এসে উইথ ধরেন, উইথ রাখেন হচ্ছে 200 পিক্সেল। এবার 200 পিক্সেল দিচ্ছেন, তো এখান থেকে আরেকটু কমান। মোবাইল স্ক্রিনে সাধারণত হচ্ছে এটা 190 বা 180 পিক্সেলের মতন হচ্ছে আমরা রাখতে পারি। সো এই যে অতিরিক্ত নতুন একটা জিনিস অ্যাড হবে, এটা লোগোর জন্য, হেডারের পরেই হচ্ছে লোগোর অবস্থান। সো এখানে আমরা এই লোগোর কোডটা বসাই দিলাম, রিলোড দিই আরেকটু, আর এগুলো একটু চেক করি, এইটা অ্যালাইনমেন্ট এগুলো যা আছে এটা ঠিক আছে, এখানে কাজ করার দরকার নেই। দেখছেন এতটুকু পার্ট আগেরটাই হচ্ছে মোটামুটি বসলো, আর এখানে কিছু চেঞ্জেস আসলো। ওকে, এইবার আসবো হচ্ছে আমরা এক্সট্রা স্মল কত, 320। সো 320-এ যান, পেজটা রিলোড দেন, দেখেন বাই ডিফল্ট 320-এ ডিফল্ট লেআউট যেটা আসছে এটা দেখতে ভালো লাগতেছে না। তো এই যে পরিবর্তনটুকু, এইটা নিয়ে যে এখানে বসায় দিচ্ছি, এইবার সে রিলোড দেন, দেখেন আগের থেকে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। বড় বড় কন্টেন্ট এখন আর নাই, এখন ছোট অনেকটাই। লোগোটা মনে হচ্ছে আমার আরেকটু উইথ হচ্ছে কমাইলে ভালো হয়, আরও 10 পিক্সেল কমাইলে ভালো হয়। লোগো এই স্ক্রিনের জন্য আরও 10 পিক্সেল কমাই দেন সাইজ, 180।
ঠিক আছে, এটা কমান। আর আর এখানে কিচ্ছু কমাইতে হবে না। ডিয়ার ভাইয়ারা পড়া আমাদের হেডার রেসপন্সিভনেস ডান। দেখেন একটা হেডার তৈরি করছেন, এটাই চলবে ছয়টা ছয়টা স্ক্রিনে, ছয়টা স্ক্রিন জুড়ে আপনার হেডার ডান। এখন আমরা কাজ করব আমাদের ব্যানারে।